আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম কমার্স অ্যান্ড আর্টস একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা কমার্স অ্যান্ড আর্টস একাডেমির ম্যানেজমেন্ট ক্লাসে অর্থাৎ ম্যানেজমেন্ট আর ব্যবসা সংগঠন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে এসেছি, যেটা কোম্পানি সংগঠন। প্রথম পত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সবাই মোটামুটি যেটাকে কঠিন বলে সেটা হচ্ছে আমাদের কোম্পানি সংগঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ব্যবসার উৎপত্তি কিভাবে ঘটে। টোটাল 3টা যুগ ছিল, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 3টা যুগের ক্রমস্তরে আস্তে আস্তে ব্যবসার উৎপত্তি ঘটে। আজকে আমরা কোম্পানি নিয়ে আলোচনা করব। ওকে স্যার, চলেন ডিরেক্ট কোম্পানির ইতিহাসে আমরা চলে যাই। ওকে, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা। ওকে, কোম্পানি সংগঠনের প্রথম আমরা ধারণাটা নিব। ওকে, কোম্পানি সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় ব্রিটেনে 1844 সালে। একটু কলমটা সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? 1844 সালে। এটির নাম হচ্ছে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 এই নামে পরিচিত। এরপরে বলা হচ্ছে 1850 সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়। পরবর্তীতে 1913 সালে ভারতীয় কোম্পানি আইন পাস হয়, যা বাংলাদেশে কি করা হতো? অনুকরণ করা হতো। স্যার, আমরা অনেকগুলো সাল পড়ে ফেলেছি। আমাদের বই থেকে যেসব গুরুত্বপূর্ণ সাল আমাদের পরীক্ষায় বারবার এসে থাকে, ওই সালগুলোকে নিয়ে আমরা শীটের মধ্যে ইনক্লুড করেছি। ওই সালগুলোকে আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। চলেন প্রথমে আমরা দেখি যে সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় এবং কত সালে পাস হয়। সেটা পাস হয়েছিল কোথায়? ব্রিটেনে। কত সালে? 1844 সালে। এটা এমসিকিউতে দেশের নামও আসতে পারে, সালও আসতে পারে। স্যার, তাহলে সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাস হয়? 1844 সালে ব্রিটেনে। এখন 1844 সালের আগে স্যার কি কোম্পানি ছিল না? হ্যাঁ, 1844 সালের আগেও কোম্পানি ছিল। তাহলে 1844 সালের আগে যে কোম্পানিটা ছিল এটা কার আইন মানে? কত সালের আইন মানে? স্যার, 1844 সালের আগে যে কোম্পানি ছিল ওই কোম্পানিগুলোকে বলা হতো সনদপ্রাপ্ত কোম্পানি। ওই কোম্পানিগুলো ইংল্যান্ডের রাজা রানীর একটা সনদ প্রদান করতো, যেই সনদের বেসিসে কোম্পানিগুলো গঠন করা হতো। এরপর থেকে কোম্পানি আইন পাস হয় 1844 সালে। কোন দেশে? ব্রিটেনের, যেটার নাম ছিল দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। এরপরে হচ্ছে 1844 সালের পরে 1850 সালে ভারত উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়। কত সালে? 1850 সালে। এর পরবর্তীতে 1913 সালে ভারতে আবার নতুন করে কোম্পানি আইন পাস হয়, যা বাংলাদেশে অনুসরণ করা হতো। তাহলে বাংলাদেশে যেই আইনটা সর্বপ্রথম অনুসরণ করা হতো সেটা হচ্ছে ভারতের আইন। কত সাল? 1913 সাল। ভারতের আইন কিন্তু দুইটা, একটা 1850 সাল যেটা সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে আসছে, এরপর 1913 সালে পরিবর্তনের মাধ্যমে আসছে, যেটা বাংলাদেশেও কি করতো? অনুকরণ করতো। এরপরে এই আইনের ব্যাপক সংস্করণ করে, কোন আইনের ব্যাপক সংস্করণ? 1913 সাল। তাহলে বাংলাদেশের প্রথম আইন হচ্ছে কত সাল? 1913 সাল। এই আইনের ব্যাপক সংস্করণ করে বাংলাদেশে আইন পাস হয় 1994 সালে। বাংলাদেশে নতুন আইন পাস হয়। এরপর আমরা দেখি 1994 সালে আইনের কোম্পানি 2(1) ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। স্যার, তাহলে আমরা কোম্পানি নিয়ে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি। প্রথম ইনফরমেশন যেটা পেয়েছিলাম, 1844 সালে প্রথম আইন পাস হয় কোন জায়গায়? ব্রিটেনে। এরপরে ভারত উপমহাদেশে 1850 সালে পাস হয়। এরপরে পরিবর্তনের মাধ্যমে আবার পাস হয় কত সালে? 1913 সালে, যা বাংলাদেশে অনুকরণ করা হতো। অর্থাৎ বাংলাদেশের প্রথম আইন কত সাল? 1913 সাল। যা ব্যাপক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের এখন লেটেস্ট সাল হচ্ছে কত? 1994 সাল। বাংলাদেশে বর্তমানে যেসব কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানিগুলো ফলো করে থাকে কত সালের আইন? 1994 সালের আইন ফলো করে থাকে। ওকে স্যার, এর পরবর্তীতে আমরা যদি যাই যে কোম্পানির কিছু সংজ্ঞা থেকে আমরা কিছু জিনিস পাই। একটা হচ্ছে কোম্পানি আইন সৃষ্ট সংগঠন। আমরা সবাই জানি কোম্পানি কত সালের আইন অনুসারে গঠিত? 1994 সালের আইন অনুযায়ী গঠিত। তাই একে কি সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়? আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়। এরপরে বলা হচ্ছে এটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হওয়ার নিজস্ব পৃথক অস্তিত্ব রয়েছে। এটা ব্যক্তি না হয়েও স্যার ব্যক্তির মতো আচরণ করতে পারে, এই জন্য একে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। যেমন আরএফএল কোম্পানি নিজে মানুষ না হয়েও মানুষের মতো আচরণ করতেছে। আপনি আরএফএল কোম্পানির সাথে লেনদেন করতে গেছেন, আরএফএল কোম্পানি আপনাকে নিজের নামে একটা চেক দিবে। এটাই হচ্ছে ব্যক্তি না হয়েও কার মতো আচরণ করা? ব্যক্তির মতো আচরণ করা। দেখেন, একটা কোম্পানি ব্যক্তি না, ব্যক্তির মতো আচরণ করতেছে, এটাকে বলা হচ্ছে কি? কৃত্রিম ব্যক্তি সত্তা। এটি নিজস্ব সিলমোহর রয়েছে, যার নিজের নামে লেনদেন করে থাকে। এই যে বললাম আরএফএল কোম্পানি আমাকে একটা চেক দিল, ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো সে আমাকে একটা চেক দিল, কিন্তু আরএফএল কোম্পানি তো স্যার সিগনেচার করতে পারে না। এই জন্য কি ব্যবহার করা হবে? সিলমোহর ব্যবহার করা হবে, যেই জন্য
সে নিজের নামে কি করতে পারে, লেনদেন করতে পারে। ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে আমরা দেখি চিরন্তন অস্তিত্বের অধিকারী হওয়ায় সকল সদস্য দেউলিয়া হলেও কোম্পানি দেউলিয়া ঘটে না। কোম্পানি আইন অনুসারে চিরন্তন অস্তিত্বের অধিকারী, সকল সদস্য যদি দেউলিয়া হয়ে যায় তারপরেও কোম্পানি কি হয় না, দেউলিয়া ঘোষিত হয় না। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। প্রথম সংগঠনে বলা আছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। কোম্পানি সংগঠনের প্রথম বৈশিষ্ট্য বলা আছে কি সৃষ্ট প্রতিষ্ঠান, আইন সৃষ্ট প্রতিষ্ঠান। স্যার আমরা পড়েছিলাম কোম্পানি কত সালের আইন অনুসারে গঠিত হয়? কোম্পানি গঠিত হয় 1994 সালের আইন অনুসারে গঠিত হয়। দেখেন আমরা একটু দেখি যে বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্যার পরীক্ষায় যদি আসে কোম্পানি কত সালের আইন অনুসারে গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত, আনসারটা হবে কত সাল, 1994 সাল। তাহলে পরীক্ষা যদি আবার আসে 1994 সালের আগের সাল কত, 1913 সাল। 1913 সালের ইন্ডিয়াতে কত ছিল, 1850 সাল। 1850 সালের আগে কত ছিল, 1844 সাল। এই সালগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে একটু মনে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে পৃথক ও কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ। কি লিখছে আমরা একটু দেখি, কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আইনগত মর্যাদা অধিকার লাভ করে, এটি স্বাধীনভাবে নিজের নাম ব্যবসা পরিচিত ও পরিচালিত হয়ে থাকে। সে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতে পারে, অর্থাৎ নিজের নামে চেক দিতে পারে, নিজের অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে, নিজের নামে মামলা পরিচালনা করতে পারে, অর্থাৎ ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতেছে। এটাকে বলা হচ্ছে কি, পৃথক ও কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। এরপরে বলা আছে চিরন্তন অস্তিত্বের অধিকারী। স্যার কি বলা আছে, যৌথ মূলধনী কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয় এবং আইনের মাধ্যমেই টিকে থাকে। এর সদস্য মালিকদের অস্তিত্বের উপরে এর অস্তিত্ব নির্ভর করে না। স্যার কোম্পানি সাধারণত আইনের মাধ্যমে গঠিত হয়, আইনের মাধ্যমে পরিচালিত হয়, সদস্যদের অস্তিত্বের উপর কোম্পানির অস্তিত্ব ডিপেন্ড করে না। আমরা একটু আগে বলেছিলাম যদি সকল সদস্য দেউলিয়া হয়ে যায় তারপরে কোম্পানি কখনো কি হয় না, দেউলিয়া ঘোষিত হয় না। এই জন্য সদস্যদের দেউলিয়ত্ব, মৃত্যু বা শেয়ার হস্তান্তর এটি বিলুপ্ত হয় না। কেবল কোম্পানি আইনের বিধান অনুযায়ী বিলোপ সাধন করা হলে এর অস্তিত্ব পরিসমাপ্তি করে। স্যার তাহলে কোম্পানির অস্তিত্ব কিভাবে সমাপ্তি ঘটবে, সেটা হচ্ছে বিলোপ সাধনের মাধ্যমে। কিসের মাধ্যমে, বিলোপ সাধনের মাধ্যমে। তাও কিসের মাধ্যমে, আইনের মাধ্যমে করতে হবে। যেহেতু কোম্পানিটা আইনের মাধ্যমে গঠিত হয়েছে, বিলোপ সাধনও কিসের মাধ্যমে হবে, আইনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে। ভাইয়া ক্লিয়ার? ওকে, এর পরবর্তীতে বলা আছে বাধ্যতামূলক নিবন্ধন। একটা কোম্পানি বাধ্যতামূলক নিবন্ধন করতে হয়। অনিবন্ধিত কোম্পানিকে কেউ বিশ্বাস করতে চায় না। আমরা কোম্পানি বলতে সাধারণত দুই ধরনের কোম্পানি চিনি, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর বাইরেও অনেক ধরনের কোম্পানি আছে। পাবলিক লিমিটেড কোম্পানিকে জনগণের কোম্পানি বলা হয়, কারণ হচ্ছে সাধারণ জনগণ ওই কোম্পানির শেয়ার কিনে শেয়ারের মালিকানা লাভ করতে পারে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে না, যার ফলে মালিকানাও কেউ লাভ করতে পারে না। এখন কেউ যদি পাবলিক লিমিটেড কোম্পানি খুলতে চায়, পাবলিক লিমিটেড কোম্পানি তো অবশ্যই নিবন্ধন করতে হবে। এখন কোম্পানি যদি অনিবন্ধিত হয় তাহলে কেউ এখানে মূলধন দিতে চায় না বা কেউ শেয়ার কিনতে চায় না, কেউ রিস্ক নিতে পছন্দ করে না। কি বলা আছে, কোম্পানি নিবন্ধন আইনত বাধ্যতামূলক, আইনি বিধান মেনে নির্ধারিত নিবন্ধন অফিসে এটি নিবন্ধন করতে হয়। স্যার নিবন্ধন অফিসে কিছু নির্দেশনা মেনে এটাকে কি করতে হয়, নিবন্ধন করতে হয়। এরপর আমরা যাব সদস্য সংখ্যা। দেখেন আমরা সাধারণত দুই ধরনের কোম্পানি চিনে বলেছিলাম, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। পাবলিকের সদস্য সংখ্যা একরকম, প্রাইভেটের সদস্য সংখ্যা একরকম। পাবলিক মানে বলছিলাম আমরা যেটা জনগণের কোম্পানি, সাধারণ জনগণ নিয়ে যে কোম্পানি গঠিত হচ্ছে সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে সাধারণত মানুষ বিনিয়োগ করতে পারে, সাধারণ শেয়ার কিনতে পারে, ঋণপত্র বিক্রি করতে পারে, যে কোনো কিছু করতে পারবে। এবার প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে জনগণ চাইলে কোনো কিছু বিক্রি করতে পারে না, যেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে গঠিত হয়। এখানে শেয়ার বিক্রি করা হয় না, শেয়ার হস্তান্তর করা যায় না, শেয়ার বিক্রির উদ্দেশ্যে কোনো ধরনের বিবরণপত্র প্রদান করা যায় না। স্যার তাহলে সদস্যটা আমরা যদি দেখি কি বলা আছে, কোম্পানির আইনে কোম্পানির সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এটা আমরা ক্লাস 9 থেকেই পড়ে আসতেছি। এরপরে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন আর সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা আবদ্ধ। স্যার সর্বোচ্চ কোনো নির্দিষ্ট নাই, এটা শেয়ার দ্বারা আবদ্ধ, যতজন শেয়ারের মালিক থাকবে ততজন পর্যন্ত, বাট কমপক্ষে কয়জন থাকতে হবে, 7 জন থাকতে হবে। এরপরে যদি যাই আমরা সদস্য পদ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোম্পানির সদস্য হওয়ার জন্য অবশ্যই শেয়ার কিনতে হবে। তার কোম্পানির মালিক বা সদস্য হইতে গেলে অবশ্যই কি কিনতে হবে, শেয়ার কিনতে হবে। এরপরে বলা আছে সাবালক ও যোগ্য যে কোনো ব্যক্তি শেয়ার কিনে সদস্য পদ অর্জন করতে পারে। স্যার সাবালক মানে হচ্ছে যাদের বয়স 18-র বেশি স্থায়ীভাবে বসবাস করে বাংলাদেশে। সাবালক অর্থাৎ যাদের বয়স 18 বছর বেশি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করে, আইন অনুযায়ী তাদেরকে সাবালক বলা হয়। এরপরে বলা আছে যোগ্য কোনো ব্যক্তিকে শেয়ার কিনে শেয়ার পদ অর্জন করতে
করতে পারেন। এছাড়া স্মারকলিপি দ্বারা অনুমোদিত হলে অন্য কোনো কোম্পানি এর সদস্য লাভ করতে পারে। যদি কোনো স্মারকলিপির মধ্যে লেখা থাকে বা উল্লেখ থাকে তাহলে কোনো কোম্পানিও সদস্য কি করতে পারবে, লাভ করতে পারবে। এর পরবর্তী টপিকের নাম হচ্ছে সীমাবদ্ধ দায়। আমরা দুই ধরনের কোম্পানি চিনি, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। ওকে স্যার, সীমাবদ্ধ দায়ে যদি যায়, কোনো কোম্পানির সদস্য বা শেয়ার হোল্ডারদের দায় সাধারণত সীমিত হয়ে থাকে। এই সদস্যদের দায় তাদের শেয়ার কেনার মোট মূল্য পর্যন্ত সীমাবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ কোম্পানির দায় এখানে বলা হচ্ছে সীমাবদ্ধ। এরপরে বলা আছে সাধারণ সিলমোহর। আমরা বলেছিলাম কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করে। এখন ব্যক্তির মতো আচরণ করতে গেলে সে সিগনেচার কিভাবে করবে, সিগনেচারের বদল তার ব্যবহার করা হয় সাধারণ কি মোহর স্যার, সিলমোহর ব্যবহার করা হয়। কি লেখা আছে, কোম্পানি ব্যক্তির মতো স্বাক্ষর দিতে পারে না। এই যে কথাটা আমি ফার্স্টে বলেছিলাম, তৃতীয় পক্ষের সাথে চুক্তি করার ক্ষেত্রে স্বাক্ষরের পরিবর্তে কি ব্যবহার করবে, সিলমোহর ব্যবহার করবে। তাই কোম্পানির নিজস্ব নামে অঙ্কিত সাধারণ সিলমোহর থাকে, এটি বিভিন্ন চুক্তি ও দলিলপত্র তৈরিতে ব্যবহার করা হয়। স্যার আমরা বলেছিলাম কোম্পানি মানুষের মতো সিগনেচার করতে পারে না, সিগনেচারের বদলে কি ব্যবহার করে, সাধারণ সিলমোহর ব্যবহার করে। এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, এর পরবর্তীতে বলা আছে শেয়ার হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানি, যে বলছিলাম পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে কি করা যায়, হস্তান্তর করা যায়। হস্তান্তর মানে হচ্ছে মালিকানা পরিবর্তন, চাইলে অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া যায়। ও শেয়ার কি বলা আছে, বাজারে কেনা বেচা করা যায়। শেয়ার বাজারে কেনা বেচা করা যায়, অর্থাৎ শেয়ার আমার কাছে আছে, আমি চাইলে আরেকজনের কাছে বিক্রি করতে পারবো। তবে সেটা কোন ধরনের শেয়ারের ক্ষেত্রে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তরের সাথে সাথে কোম্পানির মালিকানাও কি হয়, পরিবর্তিত হয়। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। স্যার পাবলিক লিমিটেডের শেয়ারটা আপনি অবাধে হস্তান্তর করতে পারবেন, অর্থাৎ যখন চান আপনি বিক্রি করতে পারবেন অন্য কোনো মানুষের কাছে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে ক্ষেত্রে আপনি এটা অবাধে হস্তান্তর অর্থাৎ মালিকানা পরিবর্তন করতে পারবেন না, কারো কাছে বিক্রি করতে পারবেন না। ওকে, এরপরে বলা আছে মূলধন ও শেয়ার বিভক্তি। কি বলা আছে, মূলধন ও শেয়ার বিভক্তি। মূলধন ও শেয়ার বিভক্তি একটু দেখি। কোম্পানি সংগঠনের মূলধনের শেয়ারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কোম্পানির প্রয়োজনে মূলধনকে অনুমোদিত মূলধন, বিলিখিত মূলধন, তলবি মূলধন, পরিশোধিত মূলধন প্রভৃতি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রবর্তকের শেয়ার প্রভৃতি ধরনের হতে পারে। স্যার তাহলে মূলধনকে কোম্পানির সাথে অনেক ধরনের ভাগ করা হয়, এই ভাগগুলো আমরা জানলাম, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় আসে না। এরপরে চাই মালিকানা ও ব্যবস্থাপনার ভিন্নতা। মনে রাখতে হবে একটা কোম্পানিতে যারা শেয়ার কিনে সবাই শেয়ারের মালিক, সবাই কোম্পানির মালিক। যারা কোম্পানির প্রবর্তক তারাও কোম্পানির মালিক, কিন্তু কোম্পানির মধ্যে মালিক এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। একটা কোম্পানির মধ্যে যদি 1000 জন মানুষ শেয়ার কিনেছে তাহলে কোম্পানির মালিক 1000 জন। এখন 1000 জনে মিলে যদি একটা প্রতিষ্ঠান চালাতে যায়, নিঃসন্দেহে উক্ত প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিবে। তাই প্রতিষ্ঠান শৃঙ্খলা আকারে পরিচালনার জন্য উক্ত 1000 জন মানুষ থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ ব্যবসাটা পরিচালনা করতে হবে। কারণ কি, শৃঙ্খলা বজায় রাখার জন্য। স্যার তাহলে কোম্পানির মালিক যতজন হোক না কেন, ব্যবস্থা কমিটি কার থেকে আলাদা, মালিক থেকে আলাদা। স্যার তাহলে যারা কোম্পানি পরিচালনা সংক্রান্ত কর্মকাণ্ডগুলো করে তাদেরকে বলা হয় ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা পর্ষদ বলা হয়। স্যার তাহলে কোম্পানির ব্যবস্থাপনা এবং মালিক সবসময় আলাদা। কি বলা আছে একটু দেখি, কোম্পানির মালিক থেকে ব্যবস্থাপনা পরিচালকগণ সম্পূর্ণ কি আলাদা। কোম্পানির মালিক আলাদা, কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা কমিটি আলাদা। এরপরে বলা আছে বিধিবদ্ধ দায়িত্ব। কোম্পানির খাতাপত্র সংরক্ষণ, হিসাবপত্র তৈরি, নিরীক্ষণ, সভা আহ্বানের ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। এসব ক্ষেত্রে কোম্পানির আইনে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো কোম্পানি মেনে পরিচালনা করতে হয়। এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। এরপরে যদি যায় বৃহদায়তন ব্যবসা সংগঠন। কোম্পানি সাধারণত বৃহদায়তন ব্যবসা সংগঠন হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। ওকে, এরপরে বলা আছে দ্বৈত কর আরোপ। মোস্ট ইম্পর্টেন্ট, দ্বৈত কর আরোপ মানে হচ্ছে দুইবার। কোম্পানি দুইবার কর দেয়। কয়বার কর দেয়? দুইবার কর দেয়। অর্থাৎ একটা বছরে আমরা জানি কর সাধারণত একবার দেওয়া হয়। কর দুই ধরনের হয়, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। এটাতে পড়া যায়, এটা দরকার নাই। বাট একটা কোম্পানি বছরে কয়বার কর দেয়? দুইবার কর দেয়। এখন স্যার বছরে দুইবার করটা সরাসরি দেয় না, দুইভাবে দেয়। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে দেয়, একটা হচ্ছে পরোক্ষভাবে দেয়। মনে করেন একটা কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, হ্যাঁ, 1 কোটি টাকা প্রফিট করছে এক বছরে। কত কোটি টাকা? 1 কোটি টাকা। এখন সব খরচ ফরচ দেওয়ার পরে টোটাল বাকি আছে কত? 1 কোটি টাকা। এখন 1 কোটি টাকাটা কি করবে? স্যার 1 কোটি টাকা নিঃসন্দেহে লভ্যাংশটারে বন্টন করে দিবে। কাদেরকে বন্টন করে দিবে? শেয়ারের মালিকদেরকে বন্টন করে দিবে। এখন এই 1 কোটি টাকা মনে করেন একজন শেয়ারদার এখান থেকে 10 লক্ষ টাকা পাইলো। কত লক্ষ টাকা পাইলো? 10 লক্ষ টাকা। এই 1 কোটি টাকা ইনকাম থেকে একজন শেয়ারদার পাইছে কত টাকা? 10 লক্ষ টাকা। মনোযোগ সহকারে শুনেন, কোম্পানি তার আয়ের উপর দুইবার কর দেয়। এই যে সে 1 কোটি টাকা ইনকাম করছে, সরকারকে এখান থেকে একবার কর দিবে।
কয়বার কর দিবে এখান থেকে? একবার। ওই যে তার লভ্যাংশ থেকে, প্রফিট থেকে লভ্যাংশ একজনকে 10 লক্ষ টাকা দিছে, এখান থেকে ওই সদস্য একবার কর দিবে। স্যার তাহলে কর কয়বার হলো? 2 বার। এই জন্য বলা হয় কোম্পানির আয়ের উপর সরকারের কাছে কয়বার কর যায়? 2 বার। ওরা কি লিখছে আমরা একটু দেখি। কোম্পানি আয়ের উপর সাধারণত 2 বার কর ধার্য হয়ে থাকে। প্রথমে অর্জিত মুনাফার উপর কর আরোপ, এটা হচ্ছে অর্জিত মুনাফা 1 কোটি টাকার উপর কর আরোপ। এরপরে বলা আছে শেয়ারের মালিকদের ব্যক্তিগত আয়ের অংশ, এই যে 1 কোটি টাকা থেকে সে 10 লক্ষ টাকা পাইলো, এখান থেকে একবার কর। স্যার তাহলে কর কয়বার? 2 বার। একটা হচ্ছে সরাসরি দিচ্ছে, আরেকটা হচ্ছে পরোক্ষভাবে, একটা ডিরেক্টলি আর একটা হচ্ছে ইনডিরেক্টলি। স্যার তাহলে কোম্পানির আয়ের উপর কর কয়বার দেওয়া যায়? 2 বার দেওয়া হয়। একটা হচ্ছে অর্জিত মুনাফার উপর, আরেকটা হচ্ছে শেয়ার মালিকরা যেটা লভ্যাংশটা পাচ্ছে ওই লভ্যাংশের উপর। এরপরে যদি যায় বিলোপ সাধন, যৌথ মূলধনী কোম্পানি বিলোপ সাধন করতে পারে না, কিন্তু আইন অনুসারে বিধান অনুযায়ী বিলোপ সাধন করা হয়। এটা নিজে নিজে চাইলে বিলোপ সাধন করা যাবে না। আমার কাছে একটা এক মালিকানা ব্যবসা আছে, একটা দোকান আছে চকবাজার মোড়ে, ভালো লাগতেছে না দোকান বন্ধ করে শেষ, কিন্তু আপনি ভালো লাগতেছে না তো আপনার কোম্পানি এভাবে বন্ধ করতে পারবেন না। আপনার কোম্পানি যেভাবে আইন অনুযায়ী গঠন হয়েছে, আপনার কোম্পানিকে শেষ করতে হলেও বাবা আইন অনুযায়ী শেষ করতে হবে। আপনার ইচ্ছার উপর এটা ডিপেন্ড করে না। এক মালিকানা ব্যবসা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতে পারে, আপনি স্বাধীন পেশা হইতে পারে, তবে স্যার এটা তো স্বাধীন না। এই জায়গায় আপনি যেভাবে আইন মেনে কোম্পানি গঠন করছেন, এভাবে আইন মেনে কোম্পানিটা কি করতে হবে? শেষ করতে হবে। ওকে স্যার, এর পরবর্তী টপিকে আমরা যদি যাই, কোম্পানির গুরুত্ব। কোম্পানির গুরুত্ব আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটা দেখে ফেলি। প্রথমে বলা আছে বৃহদায়তন ব্যবসা, আমরা সবাই জানি কোম্পানি হচ্ছে বৃহদায়তন ব্যবসা। এরপরে বলা হচ্ছে উত্তম বিনিয়োগ ক্ষেত্র, কোম্পানিকে বলা হচ্ছে কি ক্ষেত্র? উত্তম বিনিয়োগ ক্ষেত্র। কারণ একটা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি যখন গঠন করা হয়, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ চাইলে সেখানে বিনিয়োগ করতে পারে, সাধারণ শেয়ার কিনতে পারে, অগ্রাধিকার শেয়ার কিনতে পারে, ঋণপত্র ইনভেস্ট করতে পারে, স্যার সব জায়গাতে ইনভেস্ট করতে পারে। এরপরে বলা আছে মূলধন গঠনের ভূমিকা, আমরা সবাই জানি কোম্পানি মূলধন গঠনের ভূমিকা রাখে। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে কেন? শেয়ার বিক্রি করে মূলধন গঠন করার জন্য। এরপরে যদি যাই ঝুঁকি বন্টনের সুযোগ, আমরা যে এক মালিকানা ব্যবসার মধ্যে ঝুঁকির পরিমাণ, অর্থাৎ অসীম ঝুঁকি, অসীম দায়, অর্থাৎ লস করলে সব একজনকেই নিতে হয়, কিছু করার নাই। অংশীদারি ব্যবসা 2 জন মিলে ব্যবসা করলে সব লস 2 জনকে বন্টন করতে হয়। কিন্তু কোম্পানি হচ্ছে বৃহদায়তন ব্যবসা, যতজনে শেয়ার কিনতেছে সবাই এর কি গ্রহণ করে থাকে? ঝুঁকি বহন করে থাকে। এরপরে যদি কর্মসংস্থানের সুযোগ, একটা কোম্পানি সবসময় মানুষের কর্মসংস্থানের কি করে দেয়? সুযোগ সৃষ্টি করে দেয়। এরপরে যদি যায় আধুনিক প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার, কোম্পানিরা সাধারণত আধুনিক কলা কৌশলের ব্যবহার হয়। এক মালিকানা ব্যবসা করতে গেলে সাধারণত নতুন কোনো আধুনিকের ছোঁয়া আনা যায় না ব্যবসা প্রতিষ্ঠান, তবে যেটা যখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যখন কোম্পানি হয়ে যায়, তখন অনেক ধরনের আধুনিকতার ছোঁয়া, প্রযুক্তির ছোঁয়া চলে আসে। এরপরে যদি যায় সামাজিক দায়িত্ব পালন, দেখেন এরূপ প্রতিষ্ঠান জনগণের চাহিদা মতো পণ্য সামগ্রী উৎপাদন করে, সমাজের প্রতি দায়িত্ব পালন করে। বিভিন্ন কোম্পানি, বড় বড় বাংলাদেশের কোম্পানিগুলো সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করে, এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, কোম্পানিকে টোটাল 4টা ভাগে ভাগ করছে এখানে। সনদপ্রাপ্ত কোম্পানি, সংঘবিধি কোম্পানি, আরেকটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি, আরেকটা হচ্ছে অন্যান্য কোম্পানি। যদিও এই চিত্রের মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা সরাসরি স্লাইডে চলে যাই। প্রথমে বলা আছে সনদপ্রাপ্ত কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি কি? স্যার আমি ক্লাস স্টার্ট করার আগে বলেছিলাম যে কোম্পানি আইন পাস হয়েছিল 1844 সালে। এর আগে যে কোম্পানিগুলো ছিল ওই কোম্পানিগুলোকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হতো। ওকে স্যার, আমরা একটা দেখি যে 1844 সালে ব্রিটেনের সর্বপ্রথম কোম্পানি আইন প্রণীত হয়। এটা আমরা দেখেছিলাম, যেটা আমাদের এমসিকিউ। সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাস হয়? 1844 সালে। এই 1844 সালের আগে যে কোম্পানিগুলো ছিল পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে, নট বাংলাদেশ, এখানে বলা হচ্ছে ব্রিটেনের সর্বপ্রথম পাস করছে। 1844 সালে বাংলাদেশ আসে নাই। ওকে, তাহলে পৃথিবীতে যেসব কোম্পানি ছিল 1844 সালের আগে, ওই কোম্পানিগুলোকে বলা হচ্ছে কি প্রাপ্ত কোম্পানি? সনদপ্রাপ্ত কোম্পানি। তাহলে 1844 সালের আগে কি হতো আমরা একটু দেখি। এর আগে ইংল্যান্ডের রাজা রানীরা বিশেষ সনদ বা ফরমান ঘোষণা বলে কোম্পানি গঠিত হতো। এরূপ কোম্পানিকে সনদপ্রাপ্ত কোম্পানি বলা হয়। স্যার তাহলে 1844 সালের আগে ইংল্যান্ডের রাজা রানীদের সনদ বা ফরমান বলে যে কোম্পানি গঠিত হইতো তাকে কোন কোম্পানি বলা হচ্ছে? সনদপ্রাপ্ত কোম্পানি বলা হচ্ছে। এই কোম্পানিগুলোর উদাহরণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, চার্টার্ড মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া সনদপ্রাপ্ত কোম্পানি নামে পরিচিত হলো। স্যার উদাহরণগুলো আমরা একটু দেখে নিব, কারণ এগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। এর পরবর্তীতে যদি যাই বিধিবদ্ধ কোম্পানি, আমরা বলেছিলাম বাংলাদেশে যতগুলো কোম্পানি আসে কত সালের আইন মেনে চলে? 1994 সালের আইন মেনে চলে। কিন্তু এখানে এসে বলতেছে, দেখেন এ মাঝখান থেকে আমরা একটু দেখি, দেশে
প্রচলিত কোম্পানি আইনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় না। প্রথমেই রেড মার্ক, এখানে ওরা এসে বলতেছে এই কোম্পানি এমন এক ধরনের কোম্পানি যেটা বাংলাদেশে যে আইন পরিচালিত। কোন আইন পরিচালিত? 1994 সাল নাকি 1844? না, 1994 সালে যে আইনটা বাংলাদেশে বর্তমান চলমান আছে, ওরা বলে যে এই আইনটা ওরা খায় না, ওরা এটা দেখার টাইম নেই। তাহলে ওরা কি মেনে চলে? স্যার আমরা একটু দেখি। দেশের আইনসভা বা সংসদে বিশেষ আইন অথবা রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বলে দুইটা জায়গা, একটা হচ্ছে আইনসভা বা সংসদের বিশেষ আইন অথবা রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বলে গঠিত এবং নিয়ন্ত্রিত কোম্পানি। স্যার তাহলে যেই কোম্পানি দেশের আইনসভা বা সংসদে বিশেষ আইন অথবা রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বলে গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত, তাকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। এই কোম্পানি দেশের প্রচলিত আইন মেনে চলে না, এগুলো সংসদে পাশকৃত বিশেষ আইনে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্যার তাহলে এমন এক পরীক্ষা যদি আসে, এমন একটা কোম্পানি যেটা কার আইন মেনে চলে না? বর্তমান আইন মেনে চলে না, অর্থাৎ 94 সালের আইনটা মানে না, সেটা কোন ধরনের কোম্পানি? বিধিবদ্ধ কোম্পানি। এরপরে যদি আমরা যাই, সাধারণত জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে কোনো বিশেষ কাজের জন্য এইসব কোম্পানি গঠন হয়। তাহলে এসব কোম্পানি গঠন হচ্ছে জনকল্যাণের জন্য, অর্থাৎ বাংলাদেশে যেসব কোম্পানিগুলো জনসাধারণকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসতেছে, ওই ধরনের কোম্পানিগুলোকে বলা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের বস, কেন্দ্রীয় ব্যাংক যাকে বলে। এরপর হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জীবন বীমা কর্পোরেশন, ওয়াসা ইত্যাদি। অর্থাৎ যেসব কোম্পানি জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে বসছে, ওদেরকে বলা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। এই ধরনের কোম্পানিগুলা সাধারণত প্রফিটের উদ্দেশ্য নয়, জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে বসেছে। এর পরবর্তী কোম্পানিতে যদি যায়, নিবন্ধিত কোম্পানি। কি কোম্পানি? নিবন্ধিত কোম্পানি। কোম্পানির আইনের বিধান অনুযায়ী যে কোম্পানি গঠিত পরিচালিত হয় তাকে কি বলা হয়? নিবন্ধিত বা রেজিস্টার্ড কোম্পানি বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানির আইন অনুযায়ী গঠিত, নিবন্ধিত কর্তৃক নিবন্ধন করা হয় কোম্পানিকে, ওই কোম্পানিকে কি কোম্পানি বলা হয়? নিবন্ধিত কোম্পানি বলা হবে। বেসরকারি পর্যায়ে যেসব কোম্পানি গঠিত হয় তা এই শ্রেণীর হয়ে থাকে। ওকে, এরপরে বলা আছে নিবন্ধিত কোম্পানির ভিত্তিতে দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সীমিত দায়ী কোম্পানি, আর একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায়। ওকে স্যার আমরা একটু দেখি, এখানে বলা আছে নিবন্ধিত কোম্পানিকে দায়ের ভিত্তি থেকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সীমিত দায়, আরেকটা ভাগ হচ্ছে অসীমিত দায়ের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, এখানে বলা আছে, আমরা একটু দেখি, যে কোম্পানির সদস্যদের দায় সীমাবদ্ধ তাকে সীমিত দায় কোম্পানি বলে। এটি আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত, আর একটা হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায়। কি বলা আছে দেখি, এই ধরনের কোম্পানির সদস্যগণ তাদের কেনা শেয়ারের আংশিক মূল্য ছাড়াও নির্দিষ্ট দায়ের জন্য প্রতিশ্রুতি দেয়। এরূপ কোম্পানির অবসায়ী হলে শেয়ার হোল্ডারগণ তাদের প্রতিশ্রুতি মূল্য পর্যন্ত দায় বহন করেন। বর্তমানের এই ধরনের কোম্পানি তেমন একটা দেখা যায় না। প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়, অর্থাৎ সাধারণত আমরা সীমাবদ্ধ দায় মানে বুঝি যতটুকু ইনভেস্ট করেছি ততটুকু যাবে, অর্থাৎ মূলধন সমপরিমাণ যে দায় যাবে তাকে আমরা সসীম দায় বলি, অর্থাৎ অতটুকু যদি যায়। কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা মূলধনের বাইরে কিছু অংশ যাবে, সে আগে থেকে জানাই দিবে, এটাকে বলা হচ্ছে কি? প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়। এরপরে বলা আছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। যেই কোম্পানির সদস্য দায় তাদের কেনা শেয়ারের আংশিক মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই যে বললাম, যাদের দায় মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তাদেরকে শেয়ার দ্বারা সীমিত দায়ী কোম্পানি বলে। এই ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কেনা শেয়ার আংশিক মূল্যের অতিরিক্ত অর্থের জন্য তারা দায়ী থাকে না। একটু আগে বললাম প্রতিশ্রুতি দিবে, দায়ের বলা যেতে পারে তা তোমার মূলধন পেরিয়ে তোমার দায়টা অটুক যাবে, এটা যদি আগে থেকে বলে দেয় সেটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। আর যদি কিছুই বলা না থাকে তাহলে তার দায় হচ্ছে মূলধন পর্যন্ত। এখানে ডিরেক্ট বলে দিছে যে অতিরিক্ত অর্থের জন্য তাদেরকে দায়ী করা যায় না। অধিকাংশ যৌথ মূলধনী কোম্পানি এই শ্রেণীর হয়ে থাকে। এই কোম্পানিকে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিতে ভাগ করা যায়, তবে বর্তমানে আইনের সংশোধিত কারণে কোনো এক ব্যক্তির নামে বিশেষ কোনো ব্যক্তির কথা বলা হয়েছে। এরপরে বলা আছে পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা আমরা ক্লাস 9 থেকে বারবার পড়ে আসতেছি। স্যার আমাদের সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলে দিব কোন টপিকটা আমার জন্য সিকিউ ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা স্টার্ট করছি পর্যন্ত এই পর্যন্ত এসে আমি সিকিউর জন্য ইম্পর্টেন্ট বলছি মাত্র একটা, 1 বাই 1 বলে দিব। যে টপিকটা আলোচনা করার আগে বলে দিব যে এটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্যার আমরা সবাই চিনি পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা আবদ্ধ, যেটা শেয়ার হস্তান্তর করা যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। চলেন আমরা একটু দেখি, কমপক্ষে 7 জন, অর্থাৎ কমপক্ষে 7 জন মানে 7 জন থেকে শুরু, এর উপরে যা যায়। এরপরে সর্বোচ্চ সদস্য সংখ্যার উদ্দেশ্যে শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এই জন্য জনসাধারণের
শেয়ার ও ঋণপত্র কেনার আমন্ত্রণ জানাতে পারে। অর্থাৎ তারা জনসাধারণকে শেয়ার কেনার জন্য আমন্ত্রণ জানাতে পারে। এটি জনসাধারণের জন্য শেয়ার ইস্যু করতে পারে। এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। এরূপ কোম্পানির নামের শেষে পাবলিক সীমিত কোম্পানি অর্থাৎ পিএলসি লেখা থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির শেষে কি লেখা থাকে স্যার? পিএলসি লেখা থাকে। এখানে আরো একটা কথা পাইলাম, এখানে শেয়ার হস্তান্তর করতে পারবে, জনগণকে আমন্ত্রণ জানাইতে পারবে যে ভাই আমি শেয়ার বিক্রি করতেছি, আমার কোম্পানির শেয়ার চাইলে আপনি কিনতে পারেন। স্যার যেই পত্রের মাধ্যমে শেয়ার কেনার আহ্বান জানাই সেটাকে বলা হয় বিবরণ পত্র। যদিও আসবে, আমি তারপরে বলে দিছি আর কি। ওকে, এর পরবর্তী কোম্পানিতে যদি আমরা যাই, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের সিকিউ এখান থেকে আসতে পারে। তাহলে আমরা সিকিউর জন্য কয়টা টপিক দিলাম? দুইটা টপিক দিলাম। একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। যদি প্রশ্ন ইজি হয়ে থাকে এখান থেকে আসবে, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এখান থেকে আসবে না, পাবলিক প্রাইভেট থেকে আসবে না। কি বলা আছে? কমপক্ষে 2 জন, অর্থাৎ 2 জন থেকে শুরু, সর্বোচ্চ কতজন? 50 জন সদস্যের সমন্বয়ে দায় সীমিতর ভিত্তিতে যেই কোম্পানি গঠিত হয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই ধরনের কোম্পানি জনসাধারণ উদ্দেশ্যে শেয়ার কেনার আমন্ত্রণ জানাতে পারে না। এটা প্রথমে বলেছিলাম, ওরা জনসাধারণ উদ্দেশ্যে শেয়ার কেনার কি জানাতে পারবে না? আমন্ত্রণ জানাতে পারবে না। এই শেয়ার অবাধে কি করা যায় না? হস্তান্তর করা যায় না। একটু আগে বলছিলাম শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, বাট এখন করা যাচ্ছে না। সাধারণত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে এই ধরনের কোম্পানি গঠিত হয়ে থাকে। এর নামের শেষে এলটিডি শব্দ যুক্ত হয়। পাবলিক লিমিটেড কোম্পানির আগে হচ্ছে পরে হচ্ছে পিএলসি আসবে, বাট প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এলটিডি শব্দটা যুক্ত হবে। এখানে আরো একটা এমসিকিউ আছে, দেখেন, সাধারণত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে নিয়ে এই কোম্পানি গঠিত হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেটা হচ্ছে সাধারণ জনগণ। বাট প্রাইভেটের ক্ষেত্রে বন্ধু বান্ধব নিয়ে গঠিত হয় এবং নামের শেষে কি যুক্ত হবে বলছে? এলটিডি যুক্ত হবে। কি যুক্ত হবে? এলটিডি যুক্ত হবে। এরপরে বলা আছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি কঠিন হয়ে থাকে স্যার, আমাদের প্রশ্ন আসবে হচ্ছে হোল্ডিং সাবসিডিয়ারি থেকে। কোত্থেকে আসবে? হোল্ডিং এবং সাবসিডিয়ারি থেকে। চলেন সরকারি কোম্পানিটা দেখি। যেই কোম্পানির সব শেয়ার বা কমপক্ষে 51% শেয়ারের মালিকানা সরকারের হাতে থাকে তাকে সরকারি কোম্পানি বলে। এই ধরনের কোম্পানি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের হাতে থাকে। তাহলে এই ধরনের কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে কে? সরকার। এরপরে বলা আছে দেশের প্রচলিত আইন অনুযায়ী এটি পরিচালিত নিয়ন্ত্রিত। স্যার দেশের প্রচলিত আইন মানে কত সাল? 1994। সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক বেশি ঝুঁকিপূর্ণ খাতে সরকার এভাবে বিনিয়োগ করে থাকে। সরকারি কোম্পানি সাধারণত পাবলিক লিমিটেড হয়ে থাকে, যেমন কর্ণফুলী পেপার মিলস, জীবন বীমা কর্পোরেশন, সোনালী ব্যাংক পিএলসি। অর্থাৎ সরকার ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যখন বেশি বিনিয়োগ করে সেটাকে আমরা বলা হচ্ছে সরকারি কোম্পানি। অর্থাৎ যেই কোম্পানির শেয়ার 51% বেশি মালিকানা সরকারের হাতে থাকবে, নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে, তাকে বলা হবে সরকারি কোম্পানি। এর পরবর্তীতে আমরা যদি যাই বেসরকারি কোম্পানি। কি বলা আছে? যে কোম্পানির সব শেয়ার বা অধিকাংশ শেয়ারের ব্যক্তি মালিকানায় থাকে তাকে বেসরকারি কোম্পানি বলে। সাধারণ জনগণ এই জাতীয় কোম্পানির প্রবর্তক, মালিক, পরিচালক হয়ে থাকে। সরকারি কোম্পানি ছাড়া সব প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি বেসরকারি পর্যায়ে হয়ে থাকে। এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা আমরা না দেখলেও চলবে। ওকে, আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সিকিউ। তাহলে আমরা টোটাল 4টা সিকিউর কথা বলেছি, একটা প্রাইভেট এবং পাবলিক ছিল। এখন আমরা চলে আসি সাবসিডিয়ারি এবং আরেকটা কি বলতেছি? হোল্ডিং কোম্পানি। যদি প্রশ্ন বেশি কঠিন হয় স্যার তাহলে এই দুইটা টপিক থেকে আসবে। এই দুইটা টপিক থেকে যদি প্রশ্ন বেশি কঠিন হয় তাহলে চলে আসবে। আমরা একটু দেখি, এই ধরনের কোম্পানি অন্য কোনো এক বা একাধিক কোম্পানির সব শেয়ার অথবা অধিকাংশ 50%-এর বেশি শেয়ার কিনে পরিচালনা ও নিয়ন্ত্রণের অধিকার লাভ করে। কোম্পানির আইনে 2 ধারায় বলা হয়েছে, যদি কোম্পানি অপর কোনো কোম্পানির ইকুইটি শেয়ার মূলধনের অর্ধেকের বেশি ধারণ করে অথবা ভোট দেওয়ার ক্ষমতা অর্ধেকের বেশি প্রয়োগ নিয়ন্ত্রণ অথবা সংখ্যাগরিষ্ঠ পরিচালনার নিয়োগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়, তবে ওই কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে। স্যার আগামাতা কিছু বুঝি নাই, জাস্ট আমি রিডিং করলাম আর কি। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি হচ্ছে যেই কোম্পানি অন্য কোম্পানির অর্ধেকের বেশি মালিকানা কিনে নিয়ে নিবে, অর্থাৎ অর্ধেকের বেশি মালিকানা যখন কিনে নিয়ে নিবে ওই কোম্পানির নিয়ন্ত্রণ ক্ষমতা ওর কাছে অর্ধেকের বেশি চলে আসবে, পরিচালন ক্ষমতা ওর কাছে অর্ধেকের বেশি চলে আসবে। তাহলে ওই যে কোম্পানির কিনে নিয়েছে ওই কোম্পানির বস হচ্ছে কি?
হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানিকে মাদার কোম্পানি বলা হয়। কি কোম্পানি বলা হয়? মাদার কোম্পানি। আর এদিকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি। কোনো কোম্পানির অধিকাংশ 50%-এর বেশি শেয়ারের মালিকানা, ভোট দেওয়ার ক্ষমতা, কোম্পানির পরিচালনা নিয়ন্ত্রণ ক্ষমতা অন্য কোনো কোম্পানির হাতে থাকে, তাকে বলা হয় কি কোম্পানি বলা হয়? এই সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। তাকে কি কোম্পানি বলা হয়? সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। ওকে স্যার, আমরা একটু বোর্ডটা চেঞ্জ করব। বোর্ডটা চেঞ্জ করে আমরা ওকে স্যার আমরা একটু সাবসিডিয়ারি এবং হোল্ডিংটা একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে হোল্ডিং আর একটা হচ্ছে স্যার সাবসিডিয়ারি। দুইটা জিনিস বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। কোনো কোম্পানির যদি 51%-এর বেশি মালিকানা বা 50%-এর বেশি মালিকানা, হ্যাঁ, আর ওর যদি 51% চলে যায়, 51% অথবা 50%-এর বেশি চলে যায়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। স্যার আমরা দেখি, আমরা সবাই বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনছি না? বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অনেকগুলো প্রজেক্ট আছে বা অনেকগুলো কোম্পানি আছে, হ্যাঁ। বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সাপোজ আমরা বসুন্ধরা টিস্যুর নাম তো শুনছি, হ্যাঁ, বসুন্ধরা টিস্যু, হ্যাঁ, মনে করেন এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, দুইটা কোম্পানি, এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। প্রত্যেকটা সব কোম্পানির মালিক হচ্ছে উনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই তো জানি পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণ উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে। কি বিক্রি করে? শেয়ার বিক্রি করে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, শেয়ার কি এখান থেকে বিক্রি করবে নাকি এখান থেকে? আচ্ছা, আমি টিস্যুর কথা বাদ দিই, বসুন্ধরা কোম্পানি মনে করেন এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, ডি কোম্পানি, চারোটার মালিক হচ্ছে কি বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। চারটা কোম্পানি ওর কাছে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সাপোজ জনগণের কাছে শেয়ার বিক্রি করবে। আমার প্রশ্ন হচ্ছে, শেয়ার কার কার কাছে বিক্রি করবে স্যার? জনসাধারণের কাছে। এখন শেয়ার যে বিক্রি করবে স্যার, শেয়ার কি এখান থেকে বিক্রি করবে নাকি এ বি সি ডি চারটা থেকে বিক্রি করবে? এখন অনেকে বলবে স্যার এখান থেকে বিক্রি করবে, আবার অনেকে বলবে স্যার এখান থেকে, অনেকে বলবে এখান থেকে, অনেকে বলবে এখান থেকে। তাহলে শুনেন, যেহেতু আমরা রেকর্ডেড ক্লাস, না তো কোয়েশ্চেন আমি অবশ্যই করতাম। দেখেন স্যার এখান থেকে কখনো শেয়ার বিক্রি করবে না। সে যদি এখান থেকে শেয়ার বিক্রি করে ফেলে, তাকে 4টা থেকে ভাগ দিতে হবে। কয়টা থেকে ভাগ দিতে হবে? একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী কখনো একটা কোম্পানির শেয়ার কিনে 4টা ভাগ জীবনও দিতে চাইবে না। তখন কোম্পানিটা কি করে? আলাদা আলাদা শেয়ার বিক্রি করে। এই কোম্পানিতে আলাদা, এই কোম্পানিতে আলাদা, এই কোম্পানিতে আলাদা, এই কোম্পানিতে আলাদা। ক্লিয়ার? এখন মনে করেন এক কোম্পানির শেয়ার সে বিক্রি করবে। এক কোম্পানির শেয়ার বিক্রি করার আগে 50%-এর শেয়ার, সে বেশি শেয়ার নিজের কাছে রেখে দেয়। কার কাছে রেখে দেয়? বিজিআই এর কাছে রেখে দেয়। আর 49% সে কি করে? মার্কেটে শেয়ারগুলো জনগণের কাছে বিক্রি করে দেয়। এই যে 50%-এর বেশি মালিকানা নিজের কাছে রেখে দিছে ভাইয়া, এক কোম্পানির হোল্ডিং কোম্পানি হচ্ছে বিজিআই, আর বিজিআই এর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কি বসুন্ধরা এ। আমি কি বুঝাইতে পারছি নাকি পারি নাই? আশা করি বিষয়টা ক্লিয়ার। স্যার তাহলে শেয়ার যদি বিক্রি করে 4টা থেকে আলাদা আলাদা বিক্রি করবে। এখন প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে সেম, সে যদি শেয়ার বিক্রি করে প্রত্যেকটা জায়গায় 50%-এর বেশি শেয়ার কার কাছে রেখে দিবে? বিজিআই এর কাছে। কেন রাখবে? যাতে তার কাছে সকল ক্ষমতা থেকে যায়। বাকি 49 যারা আছে তারা তো ভাইয়া বেশি শেয়ার নাই ওদের কাছে, ওরা কোনো ধরনের ক্ষমতা চালাইতে পারবে না। নিয়ন্ত্রণের সুযোগ, পরিচালনা সব কিছু কে করবে? বিজিআই করার জন্য 50%-এর বেশি সে নিজের কাছে রেখে দিচ্ছে। এই যে সে নিজের কাছে রেখে দিচ্ছে, ওই হচ্ছে হোল্ডিং। আর যে যার পার্সেন্টেজ নিয়ে, যার ক্ষমতা নিয়ে সে বসে আছে, উনি হচ্ছে ভাইয়া কি সাবসিডিয়ারি। আশা করি সাবসিডিয়ারি এবং হোল্ডিং বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে স্যার, চলেন আমরা পরবর্তী টাস্কে চলে যাই। ওকে, তাহলে সাবসিডিয়ারি এবং হোল্ডিংটা ক্লিয়ার। এরপর আমরা চলেন অন্যান্য কোম্পানিগুলোতে যাই। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমাদের এখানে বলা আছে 1994 সালে কোম্পানি আইনে অনুযায়ী বলা আছে, বিদ্যমান কোম্পানি বলতে আইনের প্রবর্তনের আগে কোনো সময় বলবৎ কোনো কোম্পানি সংক্রান্ত কোনো আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানিকে বোঝায়। এরপরে বলা আছে বিদেশি কোম্পানি। কোম্পানি আইনের 387 ধারা অনুযায়ী কোনো কোম্পানি দেশের বাইরে গঠিত নিবন্ধিত হয়ে পরবর্তীতে দেশে পরিচালনার জন্য পুনরায় দেশে কোম্পানি আইনে নিবন্ধিত হলে তাকে বিদেশি কোম্পানি বলে। যেমন ম্যাট লাইফ ইন্স্যুরেন্স, ইউনিক্লো, তারপরে অনেকগুলো কোম্পানির নাম বলা আছে। স্যার বিদেশি কোনো কোম্পানি বাইরের দেশ থেকে আইন মেনে ওইখানে নিবন্ধিত হয়ে যদি বাংলাদেশে আসে, তাকে আবারও বাংলাদেশে কি করতে হবে? এই দেশের কোম্পানি আইন। ভাইয়া এই দেশের কোম্পানি আইন কত সাল ছিল? 1994 সাল। এই আইন অনুযায়ী তাকে আবার নিবন্ধিত হয়ে বাংলাদেশে ব্যবসা করতে হবে। এগুলোকে বলা হচ্ছে কি কোম্পানি? বিদেশি কোম্পানি। এখন প্রশ্ন তোমাদের জাগতেই পারে মনে যে স্যার এখানে আইন 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 করতেছে, আইন জিনিসটা কি? স্যার আইন জিনিসটাতে এমন কি আছে যে আইন মানতে হবে?
আইন মানে হচ্ছে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, যেগুলো না মানলে তুমি বাংলাদেশে ব্যবসা করতে পারবা না। এগুলো তোমাকে অবশ্যই মানতে হবে। যেমন বিদেশি কোম্পানির ক্ষেত্রে বলি, মনে করেন এখানে একটা ম্যাট লাইফ ইন্স্যুরেন্স লেখাটা আছে, আপনি আপনার কোম্পানির সামনে ম্যাট লাইফ ইন্স্যুরেন্স লেখাটা বাংলায় লিখে লাগাই দিতে হবে। ইংলিশ তো থাকবেই, পাশাপাশি কি লিখে দিতে হবে, বাংলায় লিখে দিতে হবে। এখন বাংলায় লেখার কারণ কি ভাইয়া, এটা 1994 সালের একটা আইন। ওই আইনের অনুসারে এখানে কোথায় লিখে দিতে হবে, বাংলায় কথাটা। এই আইন অনুসারে, অর্থাৎ তোমার কোম্পানির সামনে বাংলাদেশে যদি ব্যবসা করতে চাও, বাংলা নামটা কোথায় লিখে দিতে হবে, ইংলিশের নিচে লিখে দিতে হবে, যাতে বাঙালিরা বুঝতে পারে। ওকে, এরপরে বলা আছে কি কোম্পানি, অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি। অব্যবসায়ী বা অমুনাফাভোগী, নন প্রফিট। দেখেন, যে কোম্পানির অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন করা হয় না। ভাই অব্যবসায়ী মানে, অমুনাফা মানে অনেকে মনে করে তারা কোনো ধরনের প্রফিট করে না। না ভাই, প্রফিট করে না, এখানে নন প্রফিট বলতেছে, নন ট্রেডিং, অর্থাৎ তারা প্রফিট করবে, প্রফিটটা কারা নিবে না, সদস্যরা প্রফিটটা বন্টন করে নিবে না, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে বাস্তবায়নে খরচ করবে, তাকে বলা হয় অমুনাফাভোগী বা অব্যবসায়ী কোম্পানি। তাহলে যেই কোম্পানির মুনাফা কি করা হবে না, কেউ যদি লিখেন যে কোম্পানির মুনাফার উদ্দেশ্য অর্জনের জন্য গঠন করা হয়, তাকে অমুনাফাভোগী নাম্বার দিবে না। স্যার, মুনাফা তারা অর্জিত মুনাফা কি করবে না, যে সদস্যদের মধ্যে বন্টন করবে না, সেটাকে বলা হবে কি, অমুনাফাভোগী কোম্পানি। এরপরে বলা আছে যেমন শিল্পকলা একাডেমি, ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান, তাছাড়া অনেক এনজিও এর সংস্থা হিসেবে কাজ করছে, যেগুলো কেয়ার আছে, আঞ্জুমান, অনেক কিছু প্রতিষ্ঠান দেওয়া আছে। স্যার, তাহলে আমরা বুঝলাম কি, অব্যবসায়ী বা অমুনাফাভোগী প্রতিষ্ঠান মানে কোন প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, যেই প্রতিষ্ঠান প্রফিট করবে, বেশি করবে না, প্রফিট করবে, তবে প্রফিটটা সদস্যদের মধ্যে বন্টন না করে যে কোনো একটা ভালো কাজে ওরা ইনভেস্ট করবে। ভালো কাজ বলা ঠিক না, নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বই যেভাবে বলা আছে আপনারা ওইভাবে বলার চেষ্টা করবেন। এরপরে বলা আছে বহুজাত কোম্পানি। আমাদের কমার্সের স্টুডেন্ট যারা সরকারি লাইনের দিকে যাবে না, যারা বিসিএস বা সরকারি চাকরি বাকরির থেকে যারা থাকবে না, যাদের অনেক স্টুডেন্ট আছে যে সরকারি চাকরি বাকরির দিকে মানসিকতা থাকে না, সবসময় চিন্তা করে কর্পোরেট লেভেলে জব করবে। ওকে, তারা দেখেন, তারা হচ্ছে যে তাদের একটা ইচ্ছা থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা। যারা কমার্সের স্টুডেন্ট আছে, ভালো ভালো যারা স্টুডেন্ট, সবার টার্গেট থাকে লাইফে একটা, যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা। স্যার, মাল্টি ন্যাশনাল কোম্পানি কি, যেই কোম্পানির শাখা পৃথিবীর প্রায় দেশে রয়েছে, এই কোম্পানিগুলোকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বলে। যেমন উদাহরণ যদি দিই, বাংলাদেশি ইউনিলিভার, তারপর ব্রিটিশ টাবাকু, তারপর হচ্ছে জিএসকে, এরপরে হচ্ছে বাংলাদেশে আরও অনেকগুলো কোম্পানি আছে, বাটা, যেসব কোম্পানি পৃথিবীর প্রায় দেশে অ্যাভেলেবল, ওই ধরনের কোম্পানিগুলোকে বলা হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি। যেই কোম্পানির কার্যক্রম একাধিক দেশে বিস্তৃত, এই যে বললাম যেই কোম্পানির শাখা পৃথিবীর প্রায় দেশে রয়েছে, তাকে কোন ধরনের কোম্পানি বলে, মাল্টি ন্যাশনাল। কিন্তু বাংলাদেশে সব কোম্পানি মাল্টি ন্যাশনাল না। মাল্টি ন্যাশনালের একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে পৃথিবীর প্রায় দেশে প্রচলিত হবে। অনেক কোম্পানিকে মাল্টি ন্যাশনাল বলে, কিন্তু এগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি না। মাল্টি ন্যাশনাল কোম্পানি হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর প্রায় দেশে কি থাকতে হবে, শাখার ব্যবস্থা থাকতে হবে। এর পরবর্তীতে যদি যাই, দেখেন, আচ্ছা, এইচএসবিসি বাংলাদেশে আপনারা হয়তো শুনছেন, কয়েকটা নাম দিছে, এখানে দেওয়া আছে, নেসলে দিছে, আমরা নামগুলো একটু দেখি। এখানে নেসলে দিছে, ইউনিলিভার দিছে, কোকাকোলা দিছে, হংকং সাংহাই ব্যাংকিং, যেটাকে সংক্ষেপে বলা হয় HSBC, এইচএসবিসি ব্যাংক, মাল্টি ন্যাশনাল কোম্পানি। এরপরে বলা আছে বিশেষ কোম্পানি, যেসব কোম্পানি দেশের প্রচলিত আইনের নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইন অনুযায়ী পরিচালিত নিয়ন্ত্রিত হয়, তাকে বিশেষ কোম্পানি হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশের ব্যাংকিং কোম্পানিগুলো বিশেষ কোম্পানির উদাহরণ, যেমন ব্যাংকিং কোম্পানি 1991 সালের ব্যাংকিং আইনের মাধ্যমে পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্যার, এটা একটা MCQ, এটা একটু দাগ দিয়ে রাখবেন। ব্যাংকিং কোম্পানি 1991 সাল, যদিও আমরা সাল যেটা পড়েছিলাম সেটা ছিল 1994 সাল। ওকে স্যার, আমরা এখন চলে যাব পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। স্যার, পরীক্ষায় আমাদের পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে ইনফরমেশন আসলেও আমাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, 2-4 লাইন লেখার পর আমরা লিখতে পারি না। মনে রাখতে হবে, সৃজনশীল আমি যত বেশি ইনফরমেটিভ অ্যাড করতে পারবো, আমার খাতার ভ্যালু তত বেশি বাড়বে, আমাকে স্যার নাম্বার দিতে বাধ্য। স্যার, তাহলে আমি পাবলিক এবং প্রাইভেট নিয়ে ইনফরমেশনগুলো কোথায় পাবো? আপনি যদি প্রাইভেট এবং পাবলিকের পার্থক্যগুলো ভালোভাবে দেখে যান, তাহলে আপনি সৃজনশীলে ভালোভাবে আনসার করতে পারবেন। চলেন আমরা পার্থক্য একটা দেখি। প্রথমে বলা আছে গঠন। প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা সহজ, পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা কঠিন। কেন কঠিন সেটা আমি একটু বলি। স্যার, আমরা পড়েছিলাম, নিশ্চয়ই আপনারা অফলাইন ক্লাস, আমি বলেছিলাম যে কোম্পানি গঠনের ধাপ হচ্ছে 4টা, প্রাইভেটের ধাপ 3টা, পাবলিকের 4টা। কারণ পাবলিকের কাজ শুরু করার আগে অনুমতি নিতে হয়, বাট
প্রাইভেটের ক্ষেত্রে অনুমতির দরকার হয় না, পাবলিকের ক্ষেত্রে অনুমতির দরকার হয়। সদস্য সংখ্যা আমরা একটু আগে পড়েছিলাম, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7, সর্বোচ্চ হচ্ছে শেয়ার দ্বারা কি আবদ্ধ। এরপরে যদি যাই নামের ক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে থাকবে এলটিডি, আর পাবলিকের ক্ষেত্রে পিছনে থাকবে পিএলসি, এটা আমরা সবাই জানি। এরপরে বলা আছে মূলধন, সদস্য সংখ্যা সীমিত হয়, এর মূলধন তুলনামূলক কম হবে, অবশ্যই পাবলিকে বেশি হবে, যেহেতু যারা যারা শেয়ার কিনবে সবাই কোম্পানির মালিক, সবাই ইনভেস্ট করতেছে, অবশ্যই টাকার পরিমাণ বেশি হবে, যেহেতু এখানে মানুষ বেশি অবশ্যই টাকার পরিমাণও বেশি হবে। এরপরে যদি বলি আয়তন, স্বাভাবিক, যেখানে মানুষ বেশি, যেখানে মূলধন বেশি, ওইটাই অবশ্যই আয়তনে বলা হবে। এরপরে বলা আছে শেয়ার ও ঋণপত্র বিক্রি। দেখেন জনসাধারণের উদ্দেশ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনো ধরনের শেয়ার ঋণপত্র বিক্রি করতে পারে না, বাট জনসাধারণের কাছে আহ্বান জানাতে পারে কে, পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে বলা আছে শেয়ার হস্তান্তর। স্যার প্রাইভেটের মধ্যে শেয়ার হস্তান্তর তো মালিকানা পরিবর্তন করা যায় না, কিন্তু পাবলিকের মধ্যে আপনি শেয়ার কি করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন। এরপরে বলা আছে কার্য আরম্ভের। আমি বলছিলাম নিবন্ধনপত্র পাওয়ার পর সে কাজ কি করে দিতে পারে, শুরু করে দিতে পারে, বাট ওনার থেকে কি নিতে হয়, ওনার থেকে পারমিশন নিতে হয় যে কাজ শুরু করবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে স্যার পারমিশন কার থেকে নিবে, পারমিশন নিবে হচ্ছে SEC থেকে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ এন্ড কমিশন। ক্লিয়ার? ওকে, এরপরে যাই বিবরণপত্র প্রচার। স্যার আমি বলেছিলাম বিবরণপত্রের মানেটা কি? বিবরণপত্র হচ্ছে এক ধরনের আমন্ত্রণপত্র, যেটার মাধ্যমে জনসাধারণকে বলা হয় যে আমি আমার কোম্পানির শেয়ার অথবা ঋণপত্র বিক্রি করব, আপনারা চাইলে কিনতে পারেন। যেই জায়গায় প্রাইভেট লিমিটেড কোম্পানি বাইরের মানুষের কাছে শেয়ার বিক্রি করে না, তাহলে দাওয়াত দেওয়ার তো কোনো মাইনে হইতে পারে না। স্যার তাহলে ওরা কি লিখছে, এই ক্ষেত্রে বিবরণপত্র অথবা বিবরণপত্র বিকল্পবর্তী প্রচার প্রয়োজন হয় না, যেহেতু মানুষকে কিনতে দিবে না, প্রচার কেন করবে, বাট ওদের প্রয়োজন হয়, ওরা কি করে প্রচার করে, ওদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। এরপরে বলা আছে ন্যূনতম চাঁদা। কোম্পানি কার্য আরম্ভের জন্য ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় না। দেখেন প্রাইভেটের মধ্যে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় না, বাট এখানে কি করতে হয়, সংগ্রহ করতে হয়। ন্যূনতম চাঁদা জিনিসটা কি, এটা আমরা নেক্সটে পড়বো, ডিটেলস আছে। এরপরে বলা আছে যোগ্যতা সূচক শেয়ার। এই কোম্পানির পরিচালক হওয়ার জন্য যোগ্যতা সূচক শেয়ার বাধ্যবাধকতা নেই। যোগ্যতা সূচক শেয়ার মানে হচ্ছে যে পরিমাণ শেয়ার থাকলে আপনি পরিচালকে নির্বাচিত হওয়ার যোগ্য, সেটাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। সাপোজ থাকতে পারে 200 শেয়ার, কেউ যদি পরিচালকে ভোটে অংশগ্রহণ করতে চায় তাকে 200 শেয়ারের মালিক হইতে হবে, এটাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। স্যার এখানে যোগ্যতা সূচকের কোনো দরকার নেই, বাট এখানে বাধ্যতামূলক দরকার আছে, দরকার না থাকলে এখানে ফাইনও আছে। এরপরে বলা আছে পরিচালক সংখ্যা। প্রাইভেটের মধ্যে সর্বনিম্ন পরিচালক 2 জন, আর পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন কতজন, 3 জন। এটা MCQর জন্য দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, এটা কি বলছি, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে বলা আছে বিধিবদ্ধ সভা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান, উন্মুক্ত সভা প্রতিবেদন নিবন্ধকের কাছে দাখিলা করা বাধ্যতামূলক নয়, বাট এখানে বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? কারণ এখানে বাইরের মানুষ এসে ব্যবসা করতেছে, সাধারণ জনগণ আমার কাছে ইনভেস্ট করতেছে, সাধারণ জনগণ আমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, বাট ওরা হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা গঠন করছে, তাহলে ওদের সবার দরকার নেই। এরপরে বলা আছে হিসাবের নিরীক্ষা, যাকে বলা হয় অডিট, যাকে বলা হয় কি অডিট। প্রত্যেকটা কোম্পানি বছর শেষে অডিট করতে হয়। এখানে প্রাইভেট যেহেতু করছে, ওরা বন্ধু বান্ধব নিয়ে কোম্পানিটা গঠন করছে, তাদের এখানে অডিটের প্রয়োজন পড়ে না। বাট আমার কোম্পানিতে হয়তো বাইরের মানুষরা ইনভেস্ট করছে, সে আমাকে কীভাবে বিশ্বাস করবে? আমি দিন শেষে ইনকাম স্টেটমেন্ট সাবমিট করতেছি সরকারকে যে আমার এই বছর প্রফিট হয় না এত টাকা, তো মানুষ আমাকে কীভাবে বিশ্বাস করবে? বিশ্বাস করার জন্য আমার কোম্পানিটাকে অবশ্যই অডিট করাতে হয়, বাইরের একটা তৃতীয় পক্ষ দিয়ে এই কাজগুলো করিয়ে নেওয়া হয়, বিভিন্ন ফার্ম কাজগুলো করে থাকে। এরপরে যদি যাই হিসাব বিবরণী দাখিলা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে হিসাব বিবরণী নিবন্ধক সদস্যদের কাছে পেশ করা জরুরি নয়। ওরা যেহেতু সবাই মিলে ব্যবসা করতেছে, এটা জরুরি না, বাট এখানে জরুরি, কারণ হচ্ছে বাইরের মানুষ এখানে ব্যবসা করতে আসছে। এরপরে যদি বলে বার্ষিক সভা, দেখেন কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বানের সদস্যগণকে 21 দিন আগে নোটিশ না দিলেও চলে, বাট এখানে আপনাকে কমপক্ষে 21 দিন আগে, সবার আগে কি দিতে হবে, নোটিশ দিতে হবে। এখানে নোটিশ না দিলেও চলবে। শুনেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে আনুষ্ঠানিকতা নাই, কারণ বন্ধু বান্ধবরা মিলে ব্যবসা করতেছে, এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু বাইরের মানুষ আমার কোম্পানিতে কি করছে, ইনভেস্ট করছে, তারা আমার সাথে ব্যবসা করতেছে, তাতে অবশ্যই আমাকে আনুষ্ঠানিকতা মেনটেন করতে হবে। আমি একটা সভা দেওয়ার আগে তাদেরকে কমপক্ষে কয়দিন আগে জানাইতে হবে, 21 দিন আগে জানাইতে হবে। এটা MCQ আমার জন্য ইম্পর্টেন্ট, বাট কি ইয়ার ক্ষেত্রে সেটা দরকার নেই। এখন কথা হচ্ছে স্যার প্রবর্তক মানে কি? এখানে যে বলা আছে প্রবর্তক সংখ্যা, এখানে বলা আছে সর্বনিম্ন 2 জন, এখানে বলা সর্বনিম্ন 7 জন। যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে বলা হয় প্রবর্তক বা উদ্যোক্তা, অর্থাৎ কোম্পানি গঠন করার জন্য যারা সবার আগে প্ল্যানিং করে তাদেরকে বলা হয় কি প্রবর্তক। যদি আমরা প্রবর্তক নেক্সট আরও ভালোভাবে পড়বো। ওকে চলেন, কোম্পানি সংগঠনের সুবিধা। আচ্ছা, কেউ যদি কোনো আমরা কি জানি কোম্পানি ব্যবসা কেন শুরু করা হয়েছিল?
বা এক মালিকানা থেকে অংশীদারি ব্যবসা কেন আসছিল? প্রথম ব্যবসা তো ছিল বিনিময় প্রথা, যেটাকে ব্যবসা বলা যায় না, যেটার মূল উদ্দেশ্য ছিল মানুষের অভাব পূরণ বা চাহিদা পূরণ। এর থেকে আসছে এক মালিকানা ব্যবসা, অর্থাৎ মানুষের যে অভাব দূর করার জন্য, অভাবটা দূর হচ্ছিল না এক বিনিময় প্রথা দিয়ে, এই জন্য এক মালিকানা ব্যবসার উৎপত্তি। এক মালিকানা ব্যবসা থেকে আবার অংশীদারি ব্যবসা কেন আসলো? অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা দূর করা, এক মালিকানা ব্যবসার সীমাবদ্ধতা দূর করার জন্য অংশীদারি ব্যবসার উৎপত্তি। আবার অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা দূর করার জন্য কি আসছে? কোম্পানি। তাহলে কোম্পানির ক্ষেত্রে আমি কি সুবিধা পাবো? প্রথম সুবিধা পাচ্ছি চিরন্তন অস্তিত্বের অধিকারী, বেশি মূলধন, সীমিত দায়, দায় হচ্ছে মূলধন পর্যন্ত আবদ্ধ, যেহেতু আমাদের মানুষ অনেক, আমার দায়ের পরিমাণ নেওয়ার মানুষ অনেক। শেয়ার হস্তান্তর যোগ্যতা, আমি শেয়ার চাইলে কি করতে পারি? হস্তান্তর করতে পারি, যে কোনো সময় বিক্রি করতে পারি। এরপরে বলা হচ্ছে জনগণের রাস্তা। কোম্পানিকে জনগণ সবসময় বিশ্বাস করে, তোমার উপর যখন জনগণের আস্থা থাকবে ব্যাংক তোমাকে খুব ইজিলি লোন দিবে। ওকে, এরপরে বলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সঞ্চয়ের উৎস সৃষ্টি। এরপরে যদি যাই কোম্পানির সীমাবদ্ধতাগুলোতে যদি যাই, সুবিধার পাশাপাশি প্রত্যেকটা জায়গায় অসুবিধা রয়েছে। প্রথম সুবিধা আছে জটিল গঠন প্রণালী। একটা কোম্পানি গঠন করতে গেলে অনেক জটিল। তোমার একটা দোকান দিতে মন চাচ্ছে, তুমি চকবাজারের মোড়ে একটা দোকান ভাড়া নিয়ে দোকান দিয়ে দিচ্ছ, বাট তোমার একটা কোম্পানি গঠন করতে মন চাচ্ছে, তুমি চাইলে এত সহজে কোম্পানি গঠন করতে পারবে না। এরপরে যদি যাই সিদ্ধান্ত নিতে বিলম্ব, যেহেতু কোম্পানিতে মালিক অনেক, কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে একটু সময় লাগে, একটা সবার আয়োজন করা লাগে, সবার থেকে সিদ্ধান্ত নিতে হয়। এরপরে যদি যাই পরিচালনার জটিলতা, স্বাভাবিক এত বড় একটা কোম্পানি পরিচালনার জটিলতা থাকতে পারে, যেহেতু মালিক পক্ষ এবং পরিচালক পক্ষ সম্পূর্ণ কি জিনিস, আলাদা জিনিস, তাদের মতের অমিল হতেই পারে। এরপরে বলা আছে কি গোপনীয়তার অভাব, যেহেতু কোম্পানিতে অনেক মানুষ, সবাই কোম্পানির মালিক, কোম্পানির মধ্যে গোপনীয়তা রক্ষা করা কষ্ট হয়ে যায়। এরপরে বলা আছে স্বজন প্রীতি, অর্থাৎ নেপোটিজম যাকে বলে, এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। এরপরে বলা আছে একচাটিয়া ব্যবসা প্রবণতা, করের আধিক্য। করের আধিক্য কেন বলা হচ্ছে? কর দুইবার প্রদান করতে হয়। কোম্পানির ইনকামের উপর বিভিন্ন ধরনের করের ব্যবস্থা আছে, অনেকে অনেকভাবে কর দিতে হয়, কারণ অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর কয়ের পরিমাণ অনেক বেশি হাই, যার ফলে কয়ের পরিমাণ অনেক বেশি। এটা ওয়ান কাইন্ড অফ অসুবিধা, মানুষকে এগুলো ডিমোটিভেট করে। এরপরে যদি যায় আইনের কড়াকড়ি, স্বাভাবিক কোম্পানি গঠন করতে গেলে তোমাকে অনেকগুলো আইন মেনে চলতে হবে। ওকে স্যার, চলে আসলাম কোম্পানির গঠন প্রণালী। কোম্পানি গঠনের ধাপ হচ্ছে টোটাল 4টা। ফার্স্ট ওয়ান হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, সেকেন্ড ওয়ান হচ্ছে দলিলপত্র সংগ্রহ পর্যায়, থার্ড ওয়ান হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, ফোর্থ ওয়ান হচ্ছে কার্য আরম্ভের অনুমতি। স্যার, এটা ডিটেলস পড়ার আগে আমি এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, মুখস্থ হয়ে যাবে। চলেন উদ্যোগ গ্রহণ পর্যায়। যারা কোম্পানির উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রবর্তক। তাদেরকে বলা হয় কি? প্রবর্তক। তাদেরকে বলা হয় কি? প্রবর্তক। তাহলে কোম্পানির উদ্যোগ কারা নেন? প্রবর্তক নেন, ওদেরকে উদ্যোক্তা বলা হয়। ওদেরকে কি বলা হয়? উদ্যোক্তা বলা হয়। এরপর আসে দলিলপত্র। কোম্পানির 2টি দলিল গুরুত্বপূর্ণ। কয়টি? 2টি দলিল, একটা হচ্ছে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী, পড়বো। এরপর নিবন্ধনপত্র। নিবন্ধনপত্রকে বলা হয় বার্থ সার্টিফিকেট। কি সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট বলা হয়। কার্য আরম্ভের অনুমতি কোন কোম্পানি নেয়? স্যার, পাবলিক লিমিটেড কোম্পানি। কার থেকে নেই? ইইসি থেকে নেই। স্যার, তাহলে আমরা ইনফরমেশন কি পাইলাম? 4টা ধাপের মধ্যে কিছু ইনফরমেশন আছে, আমরা একটু দেখি। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কে নেই? প্রবর্তক। দলিলপত্র, কয়টা গুরুত্বপূর্ণ দলিল? 2টা। নিবন্ধনপত্র সংগ্রহ, নিবন্ধনপত্র কি বলা হয়? বার্থ সার্টিফিকেট। কার্য আরম্ভের অনুমতিপত্র নিতে হয় কোত্থেকে? এসইসি থেকে। কে নিবে? পাবলিক লিমিটেড কোম্পানি। কে নিবে? পাবলিক লিমিটেড কোম্পানি। স্যার, এই জায়গাতে আমার এমসিকিউগুলো আমি এক লাইনে বলে দিছি। এখন আমরা একটু ডিটেলস দেখি ওরা কি লিখছে, আমাদেরকে তো অবশ্যই একটু দেখতে হবে। ওকে, আমরা যদি একটু খেয়াল করি উদ্যোগ গ্রহণ পর্যায়ে, উদ্যোগ গ্রহণ পর্যায়ে ওরা কি বলছে? এই পর্যায়ে কোম্পানি গঠনের আগ্রহী ব্যক্তিরা ব্যবসায়ের ধরন, মূলধন, পুঁজি প্রভৃতি সম্ভাবনা বিষয়ে বিবেচনা করেন। এসে গেছে, যেই সকল ব্যক্তি প্রাথমিক পর্যায়ে কোম্পানি গঠনের উদ্যোগ নেন তাদেরকে উদ্যোক্তা বা প্রবর্তক বলা হয়। এই যে তাহলে উদ্যোগ কারা নিচ্ছে? প্রবর্তক বা উদ্যোক্তা। ওদেরকে ইংলিশে বলা হয় কি? প্রমোটর। এই ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে প্রমোটর থাকবে 2 জন, আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে থাকবে 7 জন, প্রাইভেটে থাকবে কমপক্ষে 2 জন, আর পাবলিকে থাকবে কমপক্ষে 7 জন। তাহলে উদ্যোগ নেওয়ার সময় তারা যে কাজগুলো করে, দেখেন এখানে কিছু কাজ ইম্পর্টেন্ট আছে। প্রথমে বলা আছে ব্যবসায়ের ক্ষেত্রে চিহ্নিত করার সম্ভাবনা, যেটা এটা একটি ইম্পর্টেন্ট না। প্রকল্প অনুমোদন, ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজেট তৈরি, এই লাস্টের 2টা ইম্পর্টেন্ট। প্রবর্তকদের কাজ যদি আপনাদেরকে ভুলেও জিজ্ঞেস করে থাকে তাহলে এই 2টা কাজ আপনি মনে রাখবেন। কি কি? ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা, বাজেট তৈরি, নাম নির্বাচন। পরীক্ষায় যদি আসে কোম্পানির নাম নির্বাচন কারা করে? চোখ বন্ধ করে আনসার মার দিবেন কি? প্রবর্তক। চোখ বন্ধ করে আনসার দিবেন কি? প্রবর্তক, যাদেরকে কোম্পানির প্রকৃত মালিকও বলা হয়। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, ডিরেক্ট লেখা আছে পরিচালকগণ কোম্পানির 2টি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করেন। তাহলে পরিচালকগণ, এখন গুরুত্বপূর্ণ দলিল কারা তৈরি করেন? পরিচালকগণ। কয়টা গুরুত্বপূর্ণ দলিল? 2টা গুরুত্বপূর্ণ দলিল। ফার্স্ট ওয়ান বলা আছে স্মারকলিপি। কি লিপি? স্মারকলিপি। 2 নম্বরে বলা আছে পরিমেল নিয়মাবলী। চলেন কি লিখছে আমরা একটু দেখি। স্মারকলিপি কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এমসিকিউ চলে আসছে। মূল দলিল, সনদ, সংবিধান কোনটাকে বলবে? স্মারকলিপিকে। এতে কোম্পানির
গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কোম্পানির নাম, নিবন্ধিত ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ার, মালিকের দায়, সম্মতি। স্যার এখানে টোটাল গুরুত্বপূর্ণ 6টা বিষয় উল্লেখ করা আছে। এই 6টাকে বিষয় বলা হয় 6টা ধারা, এগুলো আমরা ইন ডিটেলস পড়বো স্যার। তাহলে গুরুত্বপূর্ণ দলিল কয়টা? 2টা। এই স্মারকলিপিকে বলা হচ্ছে মূল দলিল, সনদ, আর একটা হচ্ছে সংবিধান। এখানে কয়টা বিষয় উল্লেখ আছে? 6টা বিষয় উল্লেখ আছে। এর পরবর্তীতে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিলের নাম হচ্ছে কি? পরিমেল নিয়মাবলী। কি বলছে? পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, যে কথাটা বললাম। এরপরে বলা আছে এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখ থাকে। অর্থাৎ কোম্পানি অভ্যন্তরীণ যেসব বিষয়, ওইসব বিষয় উল্লেখ থাকে পরিমেল নিয়মাবলীতে। তবে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির উদ্যোক্তাগণ পরিমেল নিয়মাবলী নিজেরা তৈরি না করতে পারেন। তারা কোম্পানির আইনে বর্ণিত তফসিল 1কে তাদের পরিমেল নিয়মাবলী হিসেবে নিতে পারেন, তবে উদ্যোক্তারা এই মর্মে ঘোষণা দিতে হবে। স্যার পাবলিক লিমিটেড কোম্পানি কে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী তৈরি না করলেও সমস্যা নেই, তাদের একটা ইয়া আছে, তফসিল 1কে কি হিসাবে ব্যবহার করতে পারবে বলতেছে ওরা? পরিমেল নিয়মাবলী। এটা এমসিকিউতে আসতে পারে বা ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে। এরপরে বলা আছে নিবন্ধন পত্রের সংগ্রহ পর্যায়। দেখেন দলিল পত্রে প্রস্তুতের পর কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের স্টাম্প ফি এবং নির্মুক্ত দলিল আবেদনপত্রে জমা দিতে হয়। স্বাভাবিক, আমি নিবন্ধন পত্র গ্রহণ করতে গেলে বিভিন্ন কাগজপত্রগুলো নিয়ে আমাকে নিবন্ধক অফিসে কি দিতে হবে? জমা দিতে হবে। এরপর জমা দেওয়ার পরে নিবন্ধক অফিস আমাকে কি পত্র দিবে? নিবন্ধন পত্র দিবে, যেটাকে বলা হচ্ছে জন্ম সনদ। কি সনদ? জন্ম সনদের ইংলিশ কি? বার্থ সার্টিফিকেট। তাহলে কোম্পানির বার্থ সার্টিফিকেট বলা হয় কোন পত্রকে? আনসার চোখ বন্ধ করে দেখাই দিব হচ্ছে নিবন্ধন পত্রকে। এরপরে যায় কার্য আরম্ভের অনুমতি। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কারো পারমিশন নেওয়ার দরকার নাই, নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করে দেবে। তবে পাবলিক লিমিটেড কোম্পানিকে অবশ্যই কাজ শুরু করার আগে পারমিশন নিতে হবে। স্যার কার থেকে পারমিশন নিবে? ওই যে আমি বলেছিলাম এসইসি। কার থেকে পারমিশন নিবে? এসইসি থেকে পারমিশন নিবে। কোথায় আছে লেখাটা? এই দেখেন, কোত্থেকে পারমিশন নিবে? এসইসি। কি লেখা আছে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এসইসি থেকে পারমিশন নিবে। কে পারমিশন নিবে? পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে এখানে কোনো ধরনের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। ওকে, এরপরে পরবর্তীতে আমরা যাই ওকে স্মারকলিপির ধারণাতে আমরা চলে এসেছি। কি লিখছে আমরা একটু দেখি। যেই দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি, অর্থাৎ যেই দলিলে এই 6টা বিষয় উল্লেখ থাকবে তাকে বলা হবে স্মারকলিপি। কয়টা বিষয়? 6টা বিষয়। নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি। এমসিকিউর মধ্যে আসতে পারে। কি বলছি? নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায়, মূলধন, সম্মতি লিপিবদ্ধ থাকে, তাকে সঙ্গ স্মারক বা পরিমেল বন্ধন বলে। স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল বা সংবিধান বলা হয়। একটু আগে পরে আসছি। এতে কোম্পানির বিষয়সমূহ লেখা থাকে। স্মারকলিপি ছাড়া কোম্পানি গঠন করা যায় না। পরীক্ষায় যদি আসে কি ছাড়া কোম্পানি গঠন করা যায় না? স্মারকলিপি ছাড়া কোম্পানি কি করতে পারবেন না? গঠন করতে পারবেন না। একে কোম্পানির কোন তন্ত্র বলা হয়? গঠনতন্ত্র। তাহলে পরীক্ষায় যদি আসে স্মারকলিপিকে কেন কোম্পানির গঠনতন্ত্র বলা হয়, আপনি আনসারে লিখবেন এটি ছাড়া কোম্পানি গঠন করা যায় না, এই জন্য কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। এটি কোম্পানির কাজের সীমা নির্ধারণ করা, অর্থাৎ কোম্পানি কি করতে পারবে, কতটুকু করতে পারবে সেই সীমাটা নির্ধারণ করে থাকেন। চলেন আমরা একটু দেখি স্মারকলিপিকে কোম্পানির মূল দলিল। এমসিকিউ। এটি কোম্পানির গঠনতন্ত্র। কেন গঠনতন্ত্র? কারণ এটা ছাড়া কোম্পানি গঠন করা যায় না। এরপরে বলা আছে এর ভিত্তিতে কোম্পানির শেয়ার হলে তৃতীয় পক্ষের নির্ধারিত হয়, দরকার নাই। স্মারকলিপি কোম্পানির কাজের সীমা নির্ধারণ করে। স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। কোথায় উল্লেখ নেই? স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো ধরনের কাজ কোম্পানি চাইলেও করতে পারবে না। ওকে, এর পরবর্তীতে আমরা চলেন 6টা বিষয় একটু ইন ডিটেলস আমরা একটু পড়ে আসি। প্রথমে বলা আছে নামধারা। কি ধারা? নামধারা। এই ধারায় কোম্পানির নাম সংক্রান্ত তথ্য উল্লেখ থাকে। কোন সংক্রান্ত? তাহলে স্মারকলিপির প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে ধারা, নাম হচ্ছে কি? নাম ধারা। এই ধারায় কোম্পানির কি উল্লেখ থাকে? নাম উল্লেখ থাকে। আইনের 11 ধারা অনুযায়ী কিছু একটা বলছে স্যার, ধারা মনে রাখতে পারলে ভালো, না পারলে তো কিছু করার নাই। প্রথমে বলা আছে প্রচলিত কোনো কোম্পানির নাম বা সাদৃশ্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না। তুমি চাইলেও আরএফএল এর নাম দিয়ে একটা কোম্পানি খুলতে পারবে না। কার নাম দিয়ে? আরএফএল এর নাম দিয়ে। তোমাকে খুলতে হবে কি? আরইএল, বা তোমাকে খুলতে হবে কি? আরএলএল। এইগুলো করতে পারেন, এগুলো করে বুংবাং এগুলো করে তোমার কোনো লাভ হবে না স্যার। তাহলে আমরা প্রথমে জানলাম কোম্পানির সাদৃশ্যপূর্ণ কোনো নাম রাখা যাবে না, প্রচলিত সেম নাম ইউজ করা যাবে না। সেকেন্ডে বলা আছে সরকারি প্রজ্ঞাপন দ্বারা সরকার নিষিদ্ধ করছে এমন কোনো নামও আপনি কি করতে পারবেন না? ইউজ করতে পারবেন না। এরপরে বলা আছে জাতিসংঘ বা এর কোনো অঙ্গ প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রয়েছে অনুমিত না, এর নাম ব্যবহার করা যাবে না। জাতিসংঘের সাথে সম্পর্কিত বা অনুমতি রয়েছে এমন কোনো নাম ব্যবহার করতে পারবে না। 3 ধরনের নাম ব্যবহার করতে পারবেন না। ফার্স্ট ওয়ান বলছে
আগে নাম ইউজ করে ফেলছে, সাদৃশ্যপূর্ণ নামগুলো ইউজ করা যাবে না, সরকার নিষিদ্ধ করছে এমন কোনো নাম ইউজ করতে পারবেন না। এরপরে বলা আছে জাতিসংঘের অঙ্গ সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে এমন কোনো নাম ব্যবহার করতে পারবেন না। পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে এল ভুল লিখছে, আচ্ছা পিএলসি বা এলটিডি, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে লিখবেন PVT.LTD শব্দ উল্লেখ করতে হবে। এর পরবর্তী ধারার নাম হচ্ছে উদ্দেশ্য ধারা। এতে কোম্পানির ওকে, এর পরবর্তী ধারার নাম হচ্ছে কি উদ্দেশ্য ধারা। এতে কোম্পানির মূল উদ্দেশ্য বর্ণিত থাকে। ভবিষ্যতে কোম্পানি যেসব ব্যবসায় হতে জড়িত হতে পারবে তা এক্ষেত্রে উল্লেখ থাকে। এতে বর্ণিত উদ্দেশ্যের বাইরে কোম্পানি আইনগত কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ কোম্পানির উদ্দেশ্য এখানে বর্ণিত থাকবে, এর বাইরে কোম্পানি যাইতে পারবে না। এরপরে বলা আছে অবস্থান ও ঠিকানা দ্বারা। কোম্পানির নিবন্ধিত কার্যালয় কোথায় হবে, কোন কোন এলাকা সীমার মধ্যে শাখা স্থাপন করা হবে তার ঠিকানা সহ এই দ্বারা উল্লেখ থাকে। ঠিকানা দ্বারার মধ্যে কোম্পানির প্রধান কার্যালয় কোথায় হবে, শাখা কোথায় কোথায় স্থাপন হবে সেখানে উল্লেখ থাকবে। এরপরে বলা আছে মূলধন দ্বারা। কোম্পানির মূলধন জাতীয় ইনফরমেশনগুলো মূলধন দ্বারাই উল্লেখ থাকবে। এরপরে বলা আছে দায় দ্বারা। দায়ের দ্বারা শেয়ার মালিকদের দায়ের কথা উল্লেখ থাকে। সম্মতি দ্বারা, এই দ্বারাই উদ্যোক্তাগণ এই মর্মে মনে করেন তারা তাদের নামের পাশে উল্লেখিত নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিনে কোম্পানি গঠনের পরিচালক হতে সম্মত হয়েছেন। স্যার তাহলে আমরা টোটাল কয়টা ধারা পাইলাম? 6টা ধারা, 6টা গুরুত্বপূর্ণ ধারা পাইছি। এই ধারাগুলো ভালোভাবে দেখতে হবে, যেসব লাইন আমি দাগিয়ে দিয়েছি আপনারা এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন। এর পরবর্তী পত্রের নাম হচ্ছে পরিমেল নিয়মাবলী, যেটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল বলে আমরা আখ্যায়িত করেছিলাম। স্যার আমরা একটু দেখি, যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা দৈনন্দিন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়ম লিপিবদ্ধ থাকে তাকে কোম্পানির পরিমেল নিয়মাবলী বলা হয়। MCQ, এই জিনিসটা খেয়াল করেন। এতক্ষণ পড়ছিলাম যে দলিলে 6টা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, বাট এখন এসে বলতেছি কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনা সংক্রান্ত নিয়মকানুন যেখানে লিপিবদ্ধ থাকে তাকে বলা হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। তাকে বলা হচ্ছে কি পরিমেল নিয়মাবলী। এরপরে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। একটু আগে পড়ছিলাম স্যার, MCQ গুলো একটু দাগায় রাখবেন, আপনাদের এগুলো কাজে লাগবে। স্যার তাহলে কোম্পানির দৈনন্দিন কার্যগুলো কোথায় উল্লেখ থাকবে? পরিমেল নিয়মাবলীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এটা সংগঠনের অভ্যন্তরীণ পরিচালনা ব্যবস্থাপনা যাবতীয় বিষয় নিয়মাবলী বিস্তারিত উল্লেখ থাকে। তাহলে অভ্যন্তরীণ বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে, কোম্পানি কিভাবে পরিচালিত হবে তা পরিমেল নিয়মাবলীর মূল বিষয়বস্তু। এই দলিলকে কোম্পানির চরিত্র বলা হয়। একটু দাগ দিবেন, এটা MCQ। কোম্পানির চরিত্র কোন দলিলকে বলা হয়? কোম্পানির চরিত্র বলা হয় পরিমেল নিয়মাবলীকে। জন্ম নিবন্ধন কোনটাকে? জন্ম সনদ বলা হয় নিবন্ধন পত্রকে। ওরা কি বলছে একটু দেখি। পরিমেল নিয়মাবলী স্মারকলিপির অধীনে একটি দলিল, এটা একটা MCQ। কে কার অধীনে আসতে পারে? স্বাধীন অধীন। এরপর দেখেন একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এটি কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনা সংক্রান্ত দলিল, ইম্পর্টেন্ট MCQ আসতে পারে। এটি স্মারকলিপিতে বর্ণিত উদ্দেশ্য অর্জনের উপায় নির্দেশ করা থাকে। এই দলিলে কোনো কোম্পানির কাজসমূহ সম্পাদনের পদ্ধতি প্রকৃতি উল্লেখ থাকে। এখানের মধ্যে যে 2-3টা আমি ইম্পর্টেন্ট দাগাই দিছি, এগুলো আপনারা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এর পরবর্তী টপিকে আমরা চলে যাই। এর পরবর্তী টপিকে বলা আছে বিবরণ পত্র, যেটাকে আমরা আমন্ত্রণ পত্র বলছিলাম। অর্থাৎ মানুষকে আমি কোম্পানির যে শেয়ার বিক্রি করবো আমি মানুষকে কিভাবে জানাবো, যেই পত্রের মাধ্যমে একটা পাবলিক, আমরা তো সবাই জানি শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে, প্রাইভেট তো বিক্রি করে না। যেহেতু যে বিক্রি করে না তার প্রশ্নই আসে না, সে বিবরণ পত্র কেনই দিবে? তাহলে যে কোম্পানি শেয়ার বিক্রি করবে, যে পত্রের মাধ্যমে মানুষকে জানাবে যে ভাই আমি শেয়ারপত্র ঋণপত্র এগুলো বিক্রি করব, এই পত্রটাকে বলা হবে বিবরণ পত্র। ওরা কি লিখছে আমরা একটু দেখি। স্যার আমরা তো বলেই যাচ্ছি, বাট ওরা কি বলছে একটু দেখি। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য যেই পত্রের মাধ্যমে জনগণকে শেয়ার বা ঋণপত্রের আহ্বান জানায় তাকে বিবরণ পত্র বা প্রসপেক্টাস বলে। যেই পত্রের মাধ্যমে জনগণকে জানাবে আমি শেয়ার বিক্রি করব, সেই পত্রটাকে বলা হবে কি বিবরণ পত্র বা প্রসপেক্টাস। মাঝে মধ্যে ইংলিশে আসতে পারে যে প্রসপেক্টাস কাকে বলে। জনসাধারণ উদ্দেশ্যে বিবরণ পত্র একটা কি পত্র? আমন্ত্রণ পত্র। স্যার MCQ দাগ দিয়ে রাখেন, 100% ইম্পর্টেন্ট। স্যার তাহলে আমন্ত্রণ পত্র কোনটা? বিবরণ পত্রই হচ্ছে আমন্ত্রণ পত্রকে মানুষকে জানানো। বিবরণ পত্র কে দেয়? কোম্পানির পক্ষ থেকে দেয়। কার পক্ষ থেকে দেয়? কোম্পানির পক্ষ থেকে। কার উদ্দেশ্য দেয়? জনসাধারণের উদ্দেশ্য দেয়। কার উদ্দেশ্য দিবে? জনসাধারণ উদ্দেশ্য। এতে শেয়ার এবং ডিবেঞ্চার কেনার কি থাকে? আহ্বান থাকে। কোম্পানির পূর্ণ বিবরণ থাকে, অর্থাৎ কোম্পানির যাবতীয় ইনফরমেশন বিবরণ পত্রে দেওয়া থাকে। যেহেতু আমি কিনবো, শেয়ারটা কেনার আগে আমাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে না, জানার জন্য যাবতীয় ইনফরমেশন এখানে বিবরণ আকারে দেওয়া থাকবে। এরপরে আমরা চলে যাব বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কেনার আহ্বান না করে শুধু নিবন্ধকের কাছে জমাদানের জন্য যে প্রচারপত্র ইস্যু করে তাকে বিকল্প বিবরণ পত্র বলে। আমরা বলেছিলাম পাবলিক এবং প্রাইভেট। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করতে পারবে, ভালো কথা।
তাকে নিবন্ধক অফিস থেকে অনুমতি নিতে হবে। এখন নিবন্ধন অফিস থেকে অনুমতি নেওয়ার সময় তাকে নিবন্ধন অফিসে তার বিবরণপত্রটা জমা দিতে হয়। এখন সে যদি বিবরণপত্র না বানায় তখন তার পরিবর্তে তাকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি নিবন্ধকে জমা দেওয়া প্রয়োজন পড়ে। স্যার তাহলে বিবরণপত্র যদি সে না বানায় তখন কোন পত্রটা জমা দেয়? বিবরণপত্রের বিকল্প বিবৃতিটা জমা দেয়। বিষয়টা ক্লিয়ার? ওকে, এর পরবর্তী টপিকে আমরা যাব ন্যূনতম মূলধন বা চাঁদা। কি বলছে? ন্যূনতম মূলধন বা চাঁদা। ওকে স্যার, আমরা একটু দেখি। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন, অন্যান্য প্রয়োজন পূরণের জন্য পরিমেল নিয়মাবলী বিবরণপত্রে যে পরিমাণ মূলধন সংগ্রহ করার উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বলে। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি শুরু করতে গেলে প্রথমের দিকে যেই খরচগুলা থাকে ওই খরচগুলা বহন করার জন্য সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা নেয়, যে টাকাটা ন্যূনতম মূলধন বলা হচ্ছে, যেটা পরিমেল নিয়মাবলীর উল্লেখ থাকে। এরপরে চলেন কোম্পানির চলতি ব্যয় গঠন সংক্রান্ত খরচ। দেখেন কোম্পানি আগে সম্পত্তি কিনা হয়েছে, তার মূল্য পরিশোধ, বাকিতে কিছু আনছে সেটা পরিশোধ করার জন্য প্রাথমিক খরচ। এই জিনিসটা ইম্পর্টেন্ট, প্রাথমিক খরচ সরবরাহ করার জন্য মূলত কি ন্যূনতম চাঁদা সংগ্রহ করা হয়, বা শেয়ার বিক্রির জন্য দালাল বা অবলেখক মানে দালালকে বোঝাচ্ছে, আর চলতি মূলধন সংগ্রহ করার জন্য। স্যার তাহলে এই কাজগুলো করার জন্য পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ারের মালিকদের থেকে ন্যূনতম একটা চাঁদা সংগ্রহ করে থাকে, যাকে বলা হয় ন্যূনতম চাঁদা। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাই কোম্পানির নিবন্ধন পত্রের ধারণা। আমরা কোম্পানির নিবন্ধন পত্রকে বলেছিলাম জন্মসনদ। এটি পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজের অনুমতি নিতে হয়। কার থেকে নিতে হয়? SEC থেকে নিতে হয়। চলেন স্যার ওরা কি লিখছে আমরা একটু দেখি। নিবন্ধকের আবেদন ফি অন্যান্য দলিলপত্র পাওয়ার ঠিক থাকলে কোম্পানি নিবন্ধকের প্রমাণ হিসেবে যে সনদ দেয় তাকে নিবন্ধন পত্র বলে। অর্থাৎ নিবন্ধক অফিসে গিয়ে কাগজপত্র সব কিছু জমা দেওয়ার পর ওরা যদি সন্তুষ্ট হয় আমার কোম্পানির প্রতি, তারা একটা পত্র প্রদান করে যেটাকে বলা হয় নিবন্ধন পত্র। এটিকে কোম্পানির জন্ম সনদ বা জন্ম সাতপত্র বলা হয়, বার্থ সার্টিফিকেট। এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে, এটা একটু ইম্পর্টেন্ট, দেখে নেবেন। কোনো কোম্পানি গঠনের অনুমোদন পত্রও বলা হয়, এটাও একটু ইম্পর্টেন্ট, দেখে নেবেন। এটি পাওয়ার পর কোম্পানি আইনকৃত কৃত্রিম ব্যক্তিসত্তা চিরন্তন অস্তিত্ব লাভ করে এবং প্রাতিষ্ঠানিক কাজ শুরু করতে পারে। নিবন্ধনপত্র পাওয়ার আগে কোম্পানির কোনো অস্তিত্ব তৈরি হয় না। স্যার তাহলে কোন পত্র পাওয়ার পর কোম্পানির অস্তিত্ব তৈরি হয়? নিবন্ধনপত্র পাওয়ার পর কোম্পানির কি তৈরি হয়? অস্তিত্ব তৈরি হয়। এরপরে বলা আছে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পর ব্যবসায়ী কাজ শুরু করতে পারে, কিন্তু পারে না কে? পারে না হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাকে কি নিতে হয়? অনুমোদন নিতে হয়। কার থেকে অনুমোদন নিবে? SEC থেকে অনুমোদন নিবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা সরাসরি চলে যাব কোম্পানির পরিচালক মণ্ডলী। যারা কোম্পানির পরিচালনা করে, যে গ্রুপ পরিচালকদের যে একটা গ্রুপ, সেটাকে বলা হয় ডিরেক্টর প্যানেলস অথবা পরিচালনা পর্ষদ। কি লেখা আছে আমরা একটু দেখবো। দেখেন, পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী শেয়ার হোল্ডার বোর্ডে যে সকল ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের প্রত্যেক ব্যক্তিকে কি বলা হয়? পরিচালক। কাদের বোর্ডে? শেয়ার হোল্ডারদের বোর্ডে। এখন বোর্ড কোন ধরনের শেয়ারের মালিক দিবে? সাধারণ শেয়ার। ইন ডিটেলস পড়বো। সকল পরিচালককে একত্রে পরিচালনা পর্ষদ বা পরিচালক মণ্ডলী বলা হয়। ন্যূনতম শেয়ারের অধিকারী সুস্থ মস্তিষ্কের ব্যক্তি পরিচালক হতে পারে। কি বলছে? ন্যূনতম শেয়ারের অধিকারী। ন্যূনতম মানে হচ্ছে এখানে লেখা থাকবে পরিমেল নিয়মাবলীতে এতটা শেয়ারের মালিক হইতে হবে আপনি যদি পরিচালক হতে চান, এটাকে বলা হয় ন্যূনতম শেয়ার। আর সুস্থ মস্তিষ্ক হচ্ছে ভালো মানুষ, তবে কমপক্ষে 6 মাসের সাজাপ্রাপ্ত, দেউলিয়া ঘোষিত, নাবালক প্রতিষ্ঠান বা সংঘ পরিচালক হতে পারে না। তাহলে পরীক্ষায় যদি আসে কোম্পানির পরিচালক কারা কারা হতে পারে না? 6 মাসের সাজাপ্রাপ্ত, দেউলিয়া ঘোষিত, নাবালক। লাস্ট ওয়ান বলা হচ্ছে কোনো সংগঠন বা সংঘ কি হতে পারে না? পরিচালক হতে পারে না। পরিচালকের জন্য পরিচালককে বলা হচ্ছে কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ। স্যার তাহলে কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ কারা? পরিচালক। এরপরে বলা হচ্ছে শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি হিসেবে কাজ করে। পরিচালক হচ্ছে সকল শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে কাজ করে। সাপোজ 1000 মানুষ শেয়ার কিনছে, কোম্পানির মালিক হচ্ছে 1000, সবার প্রতিনিধি হিসেবে কাজ করে হচ্ছে কারা? পরিচালক মণ্ডলী। এরপরে বলা আছে সংঘবিধি পরিমেল নিয়মাবলী তাদের ক্ষমতার সীমা নির্ধারিত হয়ে থাকে। তাদেরকে অবশ্যই যোগ্যতা সূচক শেয়ার কিনতে হয়। স্যার যোগ্যতা সূচক শেয়ারটা মনে করেন আমি একটু এটা CGPA দিয়ে বোঝাই, যে কিছুদিন পরে তোমাদের সিনিয়র যারা আছেন ওরা ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে। মনে করেন ঢাকাতে সাপোজ 7.5 লাগতেছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন আপনার কাছে সাপোজ 7.5 আছে, আপনি কি চান্স পাই গেছেন?
না, আপনি পরীক্ষা দেওয়ার জন্য ভ্যালিড, আপনি পরীক্ষা দেওয়ার জন্য কি ভ্যালিড আছেন, এলিজিবল আছেন, আপনি পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষা টিকলে তারপর আপনি কি টাকাতে ভর্তি হতে পারবেন, এর আগে পারবেন না। ঠিক সেম আপনাকে এখানে ভোটে দাঁড়াইতে হবে, শেয়ার হোল্ডারগণ ভোট দিবে তারপর নির্বাচিত হবেন। ভোটে দাঁড়াইতে হলে নির্দিষ্ট কিছু শেয়ারের অধিকারী হতে হয়, যেটাকে বলা হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। এরপরে বলা আছে তারা শেয়ার হোল্ডার দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। এই যে ভোটে দাঁড়ানোর পর কারা ভোট দেবে? শেয়ার হোল্ডারগণ, যারা যারা শেয়ার কিনছে তারা তারা ভোট দেবে, যার কাছে শেয়ার বেশি সে ভোট বেশি দিতে পারবে। ওকে স্যার, এরপরে চলেন আমাদের শীটের মধ্যে সবচেয়ে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রেখো, আমায় দিয়ে দিই। আসেন চলেন এখানে চলে আসছে পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার। পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার, একটু আগে যে বললাম কোম্পানির পরিচালক হতে হলে ন্যূনতম যে নির্দিষ্ট সংখ্যক শেয়ার অধিকারী হতে হয় তাকে পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার বলে। কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী পরিচালকের নামের পাশে যোগ্যতা সূচকের শেয়ারের সংখ্যা কি থাকে? উল্লেখ থাকে। এই সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে স্যার। তাহলে যোগ্যতা সূচক শেয়ার হচ্ছে যেই আপনাকে কোম্পানির পরিচালক হতে হলে নির্দিষ্ট কিছু শেয়ারের মালিক হতে হয়। এখন এটা নির্দিষ্ট কোথাও বলা নেই, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশন অনুযায়ী ওরা পরিচালক মণ্ডলী হতে পারে। আজকে আমাদের যৌথ মূলধনী ক্লাস এতটুকু পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে মূলধনের প্রকারভেদ নিয়ে। আসসালামু আলাইকুম।